আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল, কেমন আছেন? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দিব। ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সাউন্ড ঠিক আছে না? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, আমি একটু ক্লাস শুরু করে দিব। সেটা হচ্ছে, আমি যতদূর মনে আছে চতুর্ভুজের গাণিতিক যে সমস্যাগুলো ছিল বা থিওরিটিক্যাল যে প্রবলেমগুলো ছিল তার মধ্যে 25 পর্যন্ত আমি সলভ করছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা 25 পর্যন্ত সলভ করছিলাম। আমি 25-এর পর থেকে এখন সলভ করে দিব। আর ওদিকে সামান্তরিক এবং কি বলে সামান্তরিকের গাণিতিক সমস্যাগুলো ছিল, আর হচ্ছে আপনার র্যান্ডম প্রবলেম ছিল। তাহলে আজকে শেষ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তো 25 পর্যন্ত সলভ করছিলাম, তাই না? দেখেন, আজকে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে কোন উপাত্তের সাহায্যে বর্গক্ষেত্র আঁকা যায়। কোন উপাত্তের সাহায্যে বর্গক্ষেত্র আঁকা যায় মাথায় রাখবেন। আমি আপনাদেরকে বলছিলাম যে চতুর্ভুজ আঁকতে হলে কি কি ডাটা দেওয়া থাকবে। ঠিক আছে, চতুর্ভুজ আঁকতে হলে কি কি ডেটা দেওয়া থাকবে, এরকম আমরা কিন্তু 5টা কন্ডিশন লিখে দিয়েছিলাম। আমি আবারও বলছি, ওই 5টা কন্ডিশন থেকে পরীক্ষায় তেমন প্রশ্ন আসেনি। একবার প্রশ্ন আসছে, একবার দুইবার, বাট কিন্তু কোন কোন উপাত্তের সাহায্যে বর্গক্ষেত্র আঁকা যায়, কোন কোন উপাত্ত দেওয়া থাকলে রম্বস আঁকা যায়, কোন কোন উপাত্ত দেওয়া থাকলে আয়তক্ষেত্র আঁকা যায়, কোন কোন উপাত্ত দেওয়া থাকলে সামান্তরিক আঁকা যায়, এগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্গক্ষেত্র এবং রম্বস, এই দুটা খুব আসছে। তো এই জন্য আমি একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কোনো একটা বর্গক্ষেত্র আঁকতে গেলে আপনাকে কি লাগবে। বর্গক্ষেত্রের মনে রাখবেন, আমি একটু সহজে বলছি, বর্গ, তারপর হচ্ছে রম্বস, হ্যাঁ, তারপর হচ্ছে সামান্তরিক, আর হচ্ছে আয়ত। এই চারটা তো আমাদের রেগুলার চতুর্ভুজ, তাই না? এই রেগুলার চতুর্ভুজের মধ্যে যদি কোনো চতুর্ভুজ আঁকতে চান, তাহলে সহজ কথা হচ্ছে, আপনাকে চতুর্ভুজ আঁকাতে গেলে তো এই বাহুগুলা ফিক্স করতে হবে। মনে করেন আপনি বর্গ আঁকাতে যাচ্ছেন, তাহলে বর্গের এই 4 বাহু যদি ফিক্স না করতে পারেন, এই 4 বাহু ফিক্স করলেই তো বর্গ হয়ে যাবে। এবং যেহেতু বর্গের এই 4 বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, এবং এই কোণের মানগুলো কিন্তু আমাদের জানা, কারণ বর্গক্ষেত্রে 4 কোণ কত হবে? 90 ডিগ্রি। তার মানে হচ্ছে, বর্গক্ষেত্র যদি আঁকাতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার এই 4 বাহুর মধ্যে 4 বাহু লাগবে না, কারণ এক বাহু দেওয়া থাকলেই হবে। এক বাহু দেওয়া থাকবে, এক বাহু দেওয়া থাকবে, আর আর কিছু লাগবে না। একটা বাহু দেওয়া থাকলে আমি বর্গক্ষেত্র আঁকায় ফেলতে পারবো। এখন বলে যে ভাই কিভাবে একটা বাহু দেওয়া থাকলে? কারণ আপনি যখন একটা বর্গ আঁকাতে যাবেন, এদিকে তাকান, একটা বর্গ আঁকাতে যাবেন, এখন এই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য মনে করেন যে 5 সেন্টিমিটার, এটুক দেওয়া আছে, তাহলে এই বর্গটা আঁকানো যাবে, আর কিছু লাগবে না। কেন? কারণ আপনি 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু এখানে আঁকায় ফেলবেন। তারপরে যেহেতু প্রত্যেকটা কোণ সমকোণ, তার মানে এখানে 90 ডিগ্রি কোণ আঁকায় আপনি চাঁদা ধরেও করতে পারেন। হ্যাঁ, চাঁদা ধরেও করতে পারেন। একটা চাঁদা ধরে 90 ডিগ্রি কোণ আঁকায় এখানে আবার 5 সেন্টিমিটার নেবেন, এখানে 90 ডিগ্রি কোণ ধরে এখানে 5 সেন্টিমিটার নেবেন, তারপরে এই দুই বাহু যুক্ত করে দিবেন, ব্যাস হয়ে গেল। তাহলে বর্গ আঁকানোর জন্য আপনার এক্সট্রা করে এক বাহুর বাইরে অন্য কোনো কিছু দেওয়া লাগতেছে না। একটা বাহু দেওয়া থাকলে আপনি বর্গ আঁকাতে পারবেন। ঠিক আছে, এখন রম্বস যখন আঁকাতে যাবেন, তাকান প্লিজ, রম্বসেরও কিন্তু 4 বাহু সমান। এই 4টা বাহু কি সমান, তাই কি না? কিন্তু শুধু বাহুর মান দেওয়া থাকলেই রম্বস আঁকাতে পারবেন না, কারণ আপনি রম্বসের এই কোণগুলো তো জানেন না।
এক একটা রম্বসের কোণ, এই কোণগুলো এক এক রকম। মনে করেন একটা রম্বস আরো চাপা, তখন এই কোণটা আরো ছোট। আর একটা রম্বস মনে করেন যে আর একটু ফ্ল্যাট, হ্যাঁ, তখন এই কোণটা একটু বড়। তার মানে এই রম্বসের ক্ষেত্রে কিন্তু এই কোণগুলোর মান আপনি জানেন না। সুতরাং রম্বসের ক্ষেত্রে শুধু একটা বাহু দেওয়া থাকলে হবে না, এই একটা বাহুর সাথে আরো একটা কোণ দেওয়া থাকতে হবে, তাহলে আপনি রম্বসটা আঁকাতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই কিভাবে? সহজ কথা হচ্ছে, এই চারটা চতুর্ভুজের মধ্যে, হ্যাঁ, যে কোনো একটা চতুর্ভুজ যদি আপনি আঁকাতে যান, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এই বাহুর মানগুলো লাগবে, এই চার বাহুর মান লাগবে, সোজা কথা, চার বাহুর মান লাগবে আর এই চারটা কোণ লাগবে, তাহলেই আপনি ওই চতুর্ভুজটা আঁকাতে পারবেন। এখন মিনিমাম এমন কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, তাকান প্লিজ, মিনিমাম এমন কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যে ইনফরমেশনের সাহায্যে আপনি অটোমেটিকলি চার বাহুর মান বের করে ফেলতে পারবেন, চার কোণের মানও বের করে ফেলতে পারবেন, তখনই আপনি ওই চতুর্ভুজটা আঁকাতে পারবেন। বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে মিনিমাম সেই ইনফরমেশন কি? বর্গের ক্ষেত্রে মিনিমাম সেই ইনফরমেশন একটা বাহু, কারণ একটি বাহু দেওয়া থাকলে আপনি বর্গের চার বাহু জেনে যাবেন, চার কোণ জেনে যাবেন। বর্গের চার কোণ তো ভাই 90 ডিগ্রি, তো আমরা জানি, এটা তো দেওয়ার দরকার নাই। ইনফরমেশন কি দেওয়ার দরকার আছে? না। এক বাহু জানা থাকলে তো চার বাহু এমনি জানা যায়, কারণ চারটা বাহুর চারটাই সমান। তার মানে হচ্ছে কোন চতুর্ভুজ, এই চারটা চতুর্ভুজের মধ্যে, তাকান প্লিজ, এই চারটা চতুর্ভুজের মধ্যে কোন একটা চতুর্ভুজ আঁকানোর জন্য মিনিমাম কি কি ইনফরমেশন দেওয়া থাকলে হবে? মনে রাখবেন, আপনি এই চতুর্ভুজটা আঁকাতে গেলে, এই চতুর্ভুজগুলো আঁকাইতে গেলে তো চারটা বাহু লাগবে আর এই চারটা কোণ লাগবে, তাই তো? তো বর্গের ক্ষেত্রে তো এই চারটা কোণের চারটাই 90 ডিগ্রি, তার মানে এই চার কোণের ইনফরমেশন না দেওয়ার দরকার নেই, এটা তো অলরেডি আপনি জানেন। শুধু একটা বাহু দেওয়া থাকলে আঁকাই ফেলতে পারবেন। কিভাবে? যে বাহু দেওয়া আছে সেই বাহুটা এখানে বসাবেন, তারপরে এখানে একটা 90 ডিগ্রি কোণ করে একটা চাঁদা ধরে সে এখানে একটা পয়েন্ট দিয়ে নিলেন, তারপরে আপনি এই বাহুর দৈর্ঘ্যের সমপরিমাণ এখানে আপনি নিয়ে নিলেন, এই পাশে একটা চাঁদা ধরে এটা 90 ডিগ্রি বানায় এই পাশে সমপরিমাণ নিয়ে নিলেন, তারপরে এই দুই বাহু মাথা দুইটা যোগ করে দিলেন, হয়ে গেল বর্গক্ষেত্র। তার মানে এক বাহু দেওয়া থাকলেই হবে, এক বাহু দেওয়া থাকলেই বাকিগুলো ইনফরমেশন তো আপনার জানা। হ্যাঁ, কিন্তু রম্বসের ক্ষেত্রে আপনি এই বাহুর মান মনে করেন দেওয়া আছে 5 সেন্টিমিটার, বললো একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বললো রম্বসটি অঙ্কন করুন, আপনি পারবেন না। কেন? কারণ এই রম্বস, এক একটা রম্বসের এই কোণগুলো এক এক রকম। তার মানে শুধু এই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আপনি এখন এই বাহুটা মনে করেন 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু এখানে আঁকাইলেন, কিন্তু এখন এই পরবর্তী বাহুটা আপনি এরকম আঁকাবেন নাকি এরকম আঁকাবেন নাকি এরকম আঁকাবেন, সেটা ডিপেন্ড করবে এখানে কত ডিগ্রি কোণ আছে। তো এই কোণের মানটা যদি দেওয়া না থাকে, তাহলে আপনি এই বাহুর সাথে এই পরবর্তী বাহুটা কেমনে আঁকাবেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা বুঝছেন? রম্বসের একটা বাহু দেওয়া আছে, বললো রম্বসটি অঙ্কন করুন, অঙ্কন করা সম্ভব না, কারণ রম্বসের এই বাহুটা, একটা বাহু দেওয়া আছে সেই বাহুটা আমি আঁকালাম, হ্যাঁ, এক বাহুর মান আর চার বাহুর মান সমান, ঠিক আছে, তাহলে এই বাহুটা আমি আঁকাইলাম 5 সেন্টিমিটার, কিন্তু এই বাহুটাও তো 5 সেন্টিমিটার, কিন্তু এই 5 সেন্টিমিটার কি এই দিকে যাবে, মানে এরকম যাবে নাকি এরকম যাবে, কত ডিগ্রি কোণে যাবে, সেটা তো আমার যদি দেওয়া না থাকে, তাহলে আমি ওই বাহুটা আঁকাবো কিভাবে? কথা কি বুঝতেছেন? তার মানে রম্বসের ক্ষেত্রে এই এক বাহু দেওয়া থাকলেই হবে না, এই এক বাহুর সাথে একটা কোণও দেওয়া থাকতে হবে। যখন এখানে বলবে এক বাহুর মান এত এবং একটি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তখন আপনি এই বাহুটা আঁকাইলেন, আর এই বাহুর সাথে চাঁদা ধরে 30 ডিগ্রি কোণ করে আর একটা বাহু আঁকাইলেন। এখন বলবেন যে ভাই এই এক কোণ জানলে কি হবে, এগুলো জানা লাগবে না? ভাইয়া এই এক কোণের, রম্বসের একটা কোণ জানলে বাকি কোণ তো এমনি জানা যায়, কারণ এটা যদি 30 ডিগ্রি হয়, আমরা জানি রম্বসের বিপরীত কোণ সমান, তার মানে এই কোণ আর এই কোণ এটাও 30 ডিগ্রি, তাই কিনা? তাই কিনা? তো এই কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণ কত? আমরা জানি এই চতুর্ভুজগুলার পাশাপাশি অবস্থিত, যে কোনো সামান্তরিকের পাশাপাশি অবস্থিত দুইটি কোণের সমষ্টি 180, তার মানে এই কোণ আর এই কোণ 180, তাহলে এটা 30 হলে এটা 150, এটা 150 হলে এটা 150, তার মানে একটা কোণ জানা থাকলে বাকি তিনটা কোণ বের করে ফেলতে পারতেছি। এই জন্য সব কোণ দেওয়া লাগবে না, একটা কোণ দিলেই হবে। আমার কথা কি বুঝছেন? সব কোণ দেওয়া লাগবে না, একটা কোণ দেওয়া থাকলে বাকি কোণগুলো এমনি বের করতে পারবেন। এই জন্য মিনিমাম কতটুকু ইনফরমেশন দেওয়া থাকলে রম্বসটা অঙ্কন করা যাবে? এক বাহু এক কোণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা বাহু দেওয়া থাকলেই হবে, কারণ এই কোণগুলোর মান আপনার জানা অলরেডি বর্গের ক্ষেত্রে। রম্বসের ক্ষেত্রে কোণের মানগুলো জানা যায় না, এক একটা রম্বসের এক এক রকম, তাই এই কোণের মান দেওয়া না থাকলে হবে না। ওকে,
তাহলে যদি বলে যে একটা রম্বস আঁকাতে চাচ্ছেন, তাহলে আপনার মিনিমাম কি কি ইনফরমেশন দেওয়া থাকতে হবে? এক বাহু এবং একটা কোণ, যে কোনো একটা কোণ দিলেই হবে, কারণ যে কোনো একটা দেওয়া থাকলে বাকিগুলো বের করা যাবে কোণগুলো। ঠিক আছে, রম্বস গেল। এবার আয়তক্ষেত্র, এবার দেখেন আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্র তাকান এদিকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান? না। দেখেন আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্য একরকম আর এই প্রস্থ একরকম, কিন্তু এই চার বাহুর মান সমান, চার কোণের মান সমান। আটকে গেল কে? হ্যাঁ, কিন্তু এই চার কোণের মান 90 ডিগ্রি। তার মানে আয়তক্ষেত্রের এই চারটা কোণের মান আমাদের অলরেডি জানা, তার মানে কোণের ইনফরমেশন দেওয়া লাগবে না। কিন্তু আপনাকে যদি এই দৈর্ঘ্যের মান দেওয়া না থাকে, প্রস্থের মান দেওয়া না থাকে, মানে সোজা কথা একটা এই চারটা চতুর্ভুজের মধ্যে এই চারটা চতুর্ভুজ আঁকাতে গেলে পারে কি কি ইনফরমেশন মিনিমাম দেওয়া থাকতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি হয় দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর প্রস্থ 7 সেন্টিমিটার, যদি এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকে তাহলেই আঁকা যাবে। কিভাবে? দৈর্ঘ্য দেওয়া আছে 10, আপনি 10 সেন্টিমিটারের একটা রেখা এখানে আঁকাইলেন, তারপর বলছে প্রস্থ 7। এখন প্রস্থ যদি দেওয়া না থাকে, শুধু দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে কিন্তু আয়ত আঁকা যাবে না, কারণ দৈর্ঘ্য 10 বললো, এখন প্রস্থের মান তো ভাই 7 হতে পারে, 8 হতে পারে, 6 হতে পারে। তার মানে এক্স্যাক্টলি প্রস্থ দেওয়া না থাকলে আপনি এখানে প্রস্থটা আঁকাবেন কিভাবে? এই কোণটা 90, তাই এই যে প্রথমে দৈর্ঘ্য 10 আঁকালেন, এবার এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকায় এখানে 7 সেন্টিমিটার আঁকাই দিলেন, এই পাশে 90 ডিগ্রি আঁকায় 7 সেন্টিমিটার আঁকাই দিলেন, তারপর এই দুই বাহু যুক্ত করে দিলেন, হয়ে গেল সেই আয়তক্ষেত্র। তার মানে আয়তক্ষেত্র আঁকাতে হলে মিনিমাম ইনফরমেশন হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকতে হবে। কারণ দৈর্ঘ্য প্রস্থ বা সন্নিহিত দুই বাহু, এই বাহু আর এই বাহু কি সন্নিহিত না? তাহলে সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে আয়তক্ষেত্রের, তাহলেই হবে। রম্বসের ক্ষেত্রে লাগছে না, কারণ রম্বসের সব বাহু তো সমান, তাহলে একটা দেওয়া মানেই সব দেওয়া। কিন্তু আয়তক্ষেত্রের যেহেতু এই দুইটা বাহু ভিন্ন, সুতরাং আমাদের এই বাহু এবং এই বাহু দুইটা ইনফরমেশন লাগবে, মানে সন্নিহিত দুই বাহুর মান দেওয়া থাকলে আয়তক্ষেত্র আঁকা যাবে। মানে সোজা কথা আঁকাতে গেলে পরে কি করতে হবে? মানে চার বাহু, হ্যাঁ চার বাহু আর চার কোণ জানলে আঁকা যাবে। কিন্তু মিনিমাম এমন ইনফরমেশন দেওয়া থাকবে যার সাহায্যে আমরা বুঝে যাব যে চার বাহু কত, চার কোণ কত। ঠিক আছে, তাহলে আয়ত আঁকানোর শর্ত কি? সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আয়ত আঁকা যাবে। এবার সামান্তরিক, এবার আপনারা বলেন তো সামান্তরিক আঁকানোর জন্য কি কি ইনফরমেশন দেওয়া থাকা উচিত? আপনি বলেন তো সামান্তরিক আঁকানোর জন্য মিনিমাম কি কি ইনফরমেশন দেওয়া থাকা উচিত? দেখি আপনারা কি বলেন। এবার সামান্তরিক আঁকানোর জন্য মিনিমাম কি কি ইনফরমেশন দেওয়া থাকা উচিত আপনার কি মনে হয়? সামান্তরিক আঁকানোর জন্য মিনিমাম কি কি ইনফরমেশন দেওয়া থাকা উচিত? কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? একটা দৈর্ঘ্য, প্রস্থ আর কোণ। ভাই সামান্তরিকের তো আর দৈর্ঘ্য প্রস্থ বলে না, সামান্তরিকের এই বাহু দুটাকে দৈর্ঘ্য প্রস্থ বলে না, আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বলা হচ্ছে। হ্যাঁ সামান্তরিক, আচ্ছা দেখেন, আচ্ছা সামান্তরিকের কি এই বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল মনে আছে? আগে বোঝেন যে সামান্তরিকের কন্ডিশন কি, মানে কি কি দেওয়া থাকলে হবে, আপনি আগে এটা সেন্স করেন। এটাই তো সামান্তরিক, কিন্তু এই দুই বাহু তো সমান না, অসমান। এবং এক একটা সামান্তরিকের এই কোণগুলো এক এক রকম, কারণ কোণটা যদি আরো চাপা হয় এটাও সামান্তরিক। তার মানে এক একটা সামান্তরিকের যেহেতু কোণগুলো এক এক রকম, তাইলে এই বাহুটা মনে করেন একটা বাহু দেওয়া আছে, এখন এই বাহু আর এই বাহু তো অসমান, তার মানে এই দুই বাহুর মানই দেওয়া থাকবে, নাহলে তো হবে না। একটা বাহু দেওয়া থাকলে তো আর একটা বাহু জানবেন না। রম্বসের ক্ষেত্রে যেমন এক বাহু দেওয়া থাকলেই হচ্ছিল, কারণ এক বাহুর সাথে এই বাহু আর এই বাহু সমান, কিন্তু সামান্তরিকের এই বাহু আর এই বাহু তো সমান না, তার মানে সন্নিহিত দুইটা বাহু দেওয়া থাকবে এবং এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত যে কোনো একটি কোণ দেওয়া থাকবে, যে কোনো একটা কোণ, যে কোনো একটা কোণ, এদিকে তাকান, যে কোনো একটা কোণ এবং সন্নিহিত দুইটা বাহুর দৈর্ঘ্য,
এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং যদি এই কোণ অথবা এই কোণ দেওয়া থাকে তাহলেই তো হবে, কারণ এই কোণ জানলে এই কোণের বিপরীত কোণ এটা একই, এইটা যদি 30 ডিগ্রি হয় এটা 30, আর পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমষ্টি 180, এটা 30 হলে 150, অর্থাৎ একটা জানা থাকলে বাকি তিনটা কোণ এমনি জেনে ফেলবেন। তার মানে সব কোণ দেওয়া লাগবে না, যে কোনো একটা কোণ দিলেই হবে। যদি এটা দেয় তাও হবে, এটার মানে 150 হলে এটা 30, কারণ দুইটা পাশাপাশি অবস্থিত দুইটা কোণ 180 ডিগ্রি, তাই না? তার মানে সন্নিহিত দুইটা বাহু, অর্থাৎ এই বাহু এবং যে কোনো একটা কোণ, তাহলে সন্নিহিত দুই বাহু এবং যে কোনো একটি কোণ, বুঝতে পারছেন? তার মানে সামান্তরিক আঁকানোর জন্য মিনিমাম ইনফরমেশন হচ্ছে সন্নিহিত দুইটি বাহু এবং যে কোনো একটি কোণ। এখন একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আরো কিছু তথ্য দেওয়া থাকলেও আঁকা যাবে। যেমন মনে করেন, এদিকে তাকান, কর্ণের সাহায্যেও আঁকা যাবে। কর্ণের সাহায্যেও আপনি এই চতুর্ভুজগুলো আঁকাতে পারবেন। এই যে কিভাবে, মনে করেন বর্গের বাহু না দিয়ে বর্গের কর্ণ দেওয়া আছে, তাকান, বর্গের কর্ণ দেওয়া আছে, সাপোজ বর্গের কি দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে। তো বাহু না দিয়ে যদি বর্গের কর্ণ দেওয়া থাকে তাও আপনি চতুর্ভুজ আঁকাইতে পারবেন। কিভাবে? কারণ আপনি জানেন যে কর্ণ d = √2a, এই কর্ণের মান যদি দেওয়া থাকে, এই কর্ণের মানের সাহায্যে আপনি এর মান বের করতে পারবেন না। তো এটা হচ্ছে d, এই √2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, = a। তার মানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে আমরা বাহুর মান বের করে ফেলতে পারবো বর্গের, আর বাহুর মান বের করে তো আমরা বর্গক্ষেত্র আঁকায় ফেলতে পারবো। আমার কথা কি বুঝছেন? তার মানে বর্গক্ষেত্র আঁকানোর জন্য মিনিমাম ইনফরমেশন বর্গের একটি বাহু বা একটি কর্ণ, এই ইনফরমেশন দেওয়া থাকলে বর্গ আঁকা যাবে। এলো মিনিমাম ইনফরমেশন। তাহলে কি? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রম্বস। আচ্ছা, আরো একটা কথা বলি, দেখেন বর্গের কর্ণ দেওয়া থাকলে কিভাবে বর্গক্ষেত্র আঁকা যায়। মনে করেন বললো যে বর্গের কর্ণ, তাকান প্লিজ, তাকান, বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলা হলো, বর্গক্ষেত্রটি অঙ্কন করুন। এবার আপনি কি করবেন জানেন? আপনি এই কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে d = √2a, এই d এর মান 10 বসায় এর মান বের করবেন। এভাবে না করলেও হবে, আপনি এই কর্ণের দৈর্ঘ্য দিয়েই বর্গক্ষেত্র আঁকায় ফেলতে পারবেন। কিভাবে? সবাই মনোযোগ দেন। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ আপনি আঁকাবেন, ধরলেন এটা হচ্ছে সেই 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ। এই যে এটা ধরেন, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, ঠিক আছে? এবার আপনার কাছে একটা ইনফরমেশন জানা আছে যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, মনে আছে? বর্গের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে একটা কর্ণ আর একটা কর্ণের উপর দিয়ে যায় ঠিক মাঝ বরাবর। তাহলে আপনি এইটা যদি মানে একটা কর্ণ হয়, এই যে একটা কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার মানে এটা একটা কর্ণ, এর ঠিক মধ্যবিন্দু বের করতে পারবেন না? বের করতে পারবেন। ওই যে কিভাবে, আপনি হচ্ছে এই যে ইসের সাহায্যে বৃত্তচাপ আঁকবেন আর কি, অর্ধেকের চেয়ে কম্পাসের সাহায্যে অর্ধেকের চেয়ে বেশি, মানে এর অর্ধেকের চেয়ে বড় দৈর্ঘ্য নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, আবার এই পাশ থেকে অর্ধেকের চেয়ে বেশি দৈর্ঘ্য নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ এঁকে এই বৃত্তচাপ দ্বয়ের ছেদবিন্দু আর এই পাশে যে বৃত্তচাপ আছে এদের ছেদবিন্দু সংযোগ করলে ঠিক মাঝ বরাবর যাবে। এইভাবে আপনি মধ্যবিন্দু পাবেন। মধ্যবিন্দু পাওয়ার পর, হ্যাঁ, এই মধ্যবিন্দু দুটা যুক্ত করলেই আপনি পেয়ে গেলেন হচ্ছে এর উপর দিয়ে যেটা মানে লম্ব দ্বিখণ্ডক পেয়ে গেলেন। এখন বর্গের কর্ণদ্বয় যেহেতু সমান, তার মানে এই লম্ব দ্বিখণ্ডক থেকে আপনি 10 সেন্টিমিটারের সমপরিমাণ অংশ কেটে নিলেন। তার মানে কি, এই হলো একটা কর্ণ 10 সেন্টিমিটার, আর এর লম্ব দ্বিখণ্ডকের উপর দিয়ে আর একটা কর্ণ পেলেন 10 সেন্টিমিটার। তাহলে এই যে দুইটা কর্ণ আঁকায় ফেলছেন। এবার এই দুই কর্ণের এই বিন্দুগুলা যুক্ত করে দিলে পারেই তো আমাদের কাঙ্ক্ষিত বর্গক্ষেত্র হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে একটা কর্ণ দেওয়া থাকলে সেই কর্ণের সাহায্যেই কিন্তু আমরা এটা আঁকায় ফেলতে পারবো, ঠিক আছে? কিংবা আপনি যদি এর লম্ব দ্বিখণ্ডক যদি ওই বৃত্তচাপের সাহায্যে নাও আঁকেন, এমনিও আঁকেন, তাও হবে। চাঁদার সাহায্যে আঁকলেও হবে, কম্পাস দিয়ে আঁকলেও হবে, চাঁদার সাহায্যে আঁকলেও হবে। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, তার মানে বর্গ আঁকতে গেলে যদি বর্গের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে
বা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাইলেই হবে। এখন রম্বস আঁকতে গেলে কর্ণের সাহায্যে রম্বস, তাকান কর্ণ, মনে করেন যে রম্বসের একটা কর্ণ দেওয়া থাকে, হ্যাঁ এগুলো ইনফরমেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রম্বসের একটি কর্ণ, রম্বসের একটি কর্ণ রম্বসের একটি কর্ণ দেওয়া থাকলে হবে না, রম্বসের দুটি কর্ণ দেওয়া থাকতে হবে, দুটি কর্ণ দেওয়া থাকলেও হবে। কিভাবে? রম্বসের দুইটা কর্ণ লাগবে, বর্গের কিন্তু দুইটা কর্ণ লাগবে না, বর্গের দুইটা কর্ণ লাগবে না। কেন? এদিকে তাকান, বর্গের দুইটা কর্ণ লাগবে না কারণ বর্গক্ষেত্রের এই দুই কর্ণের দৈর্ঘ্য সমান, তার মানে একটা দেওয়া থাকলে মানে আর একটা এমনি পাওয়া যাবে। কিন্তু রম্বসের তো একটা কর্ণ ছোট একটা কর্ণ বড়, তাই না? দেখেন রম্বসের একটা কর্ণ বড় একটা কর্ণ ছোট, তার মানে একটা কর্ণ দেওয়া থাকলে হবে না, দুইটা কর্ণই যদি রম্বসের ক্ষেত্রে দেওয়া থাকে তাও আঁকা যাবে, তাও আঁকা যাবে। দেখেন কিভাবে, মনে করেন রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে, একটা কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার, হ্যাঁ, আর একটা কর্ণ হচ্ছে 6 সেন্টিমিটার। এই হলো রম্বসের দুইটা কর্ণ, একটা হচ্ছে D1, হ্যাঁ, আর একটা হচ্ছে D2। যখন দুইটা কর্ণ দেওয়া থাকবে তখন আপনি একটা কর্ণ আঁকায় ফেলবেন, মনে করেন যে এই যে 10 সেন্টিমিটারের কর্ণটা আঁকায় ফেললেন। এখন আর একটা কর্ণ তো 6 সেন্টিমিটার, কিন্তু আমরা কিন্তু একটা ইনফরমেশন জানি, আমরা একটা ইনফরমেশন জানি যে এই কর্ণের উপর দিয়ে আর একটা কর্ণ কিভাবে আঁকানো যায়। দুইটা কর্ণ, শোনেন, আপনি যদি কোনো চতুর্ভুজের দুইটা কর্ণ কিভাবে আছে সেটা যদি আঁকাতে পারেন, তাহলে মনে করেন যে দুইটা কর্ণ যেভাবে আছে সেটা যদি আঁকাইতে পারেন, তারপর আপনি এইগুলা খালি এই চার কোণা যুক্ত করলেই তো চতুর্ভুজটা হয়ে যাবে, তাই না? এই জন্য দুই কর্ণ আঁকাতে পারলেও কিন্তু চতুর্ভুজ আঁকা সম্ভব, যে কোনো চতুর্ভুজ। দুইটা কর্ণ যদি কোনোভাবে আঁকাই ফেলতে পারেন, তারপরে এই চার কোণাগুলো যুক্ত করলেই চতুর্ভুজ হয়ে যাবে। তাহলে একটা কর্ণ দেওয়া আছে, একটা কর্ণ 10 সেন্টিমিটার, আমি 10 সেন্টিমিটারের কর্ণটা আঁকালাম। এবার 6 সেন্টিমিটারের কর্ণটা আমি আঁকাবো কিভাবে? আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণগুলো 90, তার মানে এই কোণগুলো আমার জানা, এই কোণগুলো 90। এইবার একটা কম্পাস নিয়ে এই কর্ণের অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, আবার এই পাশ থেকে অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, তারপরে বৃত্তচাপের এখানে একটা ছেদবিন্দু পাবেন না, দুই বৃত্তচাপের, এই যে এখানে অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এরকম একটা বৃত্ত, এই পাশ থেকে অর্ধেকের চেয়ে বেশি নিয়ে একটা বৃত্তচাপ, হ্যাঁ, আবার এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। এইবার এই ছেদবিন্দু দুইটা যুক্ত করলে এই হলো, মানে এই রেখাকে সমদ্বিখণ্ডিত করলাম, বুঝছেন? আপনি নিজেই পারবেন। এর অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এই পাশে, এই পাশে, আবার ওই পাশ থেকে এই পাশে, এই পাশে, এই দুই ছেদবিন্দু যুক্ত করলে এটা হলো এই রেখা মানেই তো একটা কর্ণ, এই রেখার লম্ব সমদ্বিখণ্ডক। এটা হচ্ছে এই রেখার লম্ব সমদ্বিখণ্ডক। কোন রেখার উপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকানোর নিয়মই এটা, হ্যাঁ। এখন লম্ব সমদ্বিখণ্ডক আঁকায় ফেলছেন, এখন এই লম্ব সমদ্বিখণ্ডকটাই কিন্তু খণ্ডক থেকেই কিন্তু 6 সেন্টিমিটারের কর্ণটা বেরোবে, কারণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এই জন্য লম্ব সমদ্বিখণ্ডক বের করতেছি। এবার এখান থেকে স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার মানে কি, এর এই পাশে আছে 3 সেন্টিমিটার, এই পাশে 3 সেন্টিমিটার, আপনি নিলেন এইটুক 3, এইটুক 3, ব্যাস এইটুক কেটে নিলেন। এইবার এই মাথা আর এই মাথা যুক্ত করলে এক বাহু, এই মাথা আর এই মাথা যুক্ত করলে এক বাহু, এই মাথা এই মাথা যুক্ত করলে এক বাহু, এই দেখেন রম্বসটা হয়ে গেল। তার মানে চতুর্ভুজের দুই কর্ণ যদি আঁকাতে পারেন সুন্দরভাবে, তারপরে ওই 4 পয়েন্ট যুক্ত করলে পরেই চতুর্ভুজটা পাওয়া যাবে। বোঝা যাচ্ছে কি বিষয়টা? তার মানে হচ্ছে রম্বসের যদি আপনি একটা কর্ণ দিয়ে কিন্তু হবে না, বর্গের একটা কর্ণ দিলেই হবে, মানে দুই কর্ণের দৈর্ঘ্যই লাগবে, কারণ দুই কর্ণ আঁকাতে হলে তো দুই কর্ণের দৈর্ঘ্য লাগবে, নাহলে কেমন আঁকাবেন? ক্লিয়ার? আচ্ছা, তার মানে হচ্ছে রম্বসের দুই কর্ণ দেওয়া থাকবে তাহলে আমরা আঁকাতে পারবো, বর্গের এক কর্ণ দেওয়া থাকবে তাহলে আঁকাতে পারবো। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে বলেন তো? বলেন তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের ইনফরমেশন কেমন দেওয়া থাকলে আঁকা যাবে বলেন তো? আয়তের কয়টা কর্ণ দেওয়া থাকলে আঁকা যাবে? দুইটাই লাগবে। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কয়টা লাগবে? কয়টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে? আয়তক্ষেত্রের কি দুইটা কর্ণের দৈর্ঘ্যই লাগবে? দেখেন আয়তক্ষেত্রের, এটা তো আয়তক্ষেত্র, তাই না? এবং আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তার মানে দুইটা কর্ণ দেওয়া লাগবে না, একটা দেওয়া থাকলেই হবে। একটা দেওয়া থাকলে তো আর একটা পাবেন, তাই না? মনে করেন আয়তের একটি কর্ণ দেওয়া আছে, আয়তের কর্ণ একটি, এতে কি আঁকা যাবে?
আয়তের একটা কর্ণ দেওয়া থাকলে কি আঁকা যাবে? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করবেন। আয়তক্ষেত্রের একটা কর্ণ দেওয়া থাকলেই কি আঁকা যাবে? একটা কর্ণ দেওয়া থাকলেই কি আঁকা যাবে? মনোযোগ দেন। আয়তক্ষেত্রের একটি কর্ণ দেওয়া থাকলেই কি আঁকা যাবে? সম্ভব কিনা? একটি কর্ণ দেওয়া থাকলেই আঁকা যাবে কিনা? না, আয়তক্ষেত্রের শুধু একটা কর্ণ দেওয়া থাকলেই আঁকা যাবে না। কিন্তু বর্গক্ষেত্র, রম্বসের ক্ষেত্রে যাচ্ছিল, রম্বসের ক্ষেত্রে দুই কর্ণ লাগতেছিল। হ্যাঁ, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে শুধু একটা কর্ণ দেওয়া থাকলেই হবে না। হবে না, কেন হবে না? কারণ আয়তক্ষেত্র, এদিকে তাকান, আয়তক্ষেত্রের এই যে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে না, লম্বভাবে ছেদ করে না, বুঝছেন? আয়তক্ষেত্রের কর্ণদ্বয় তো পরস্পরকে লম্বভাবে ছেদ করে না। তার মানে এই কোণগুলো 90 না, 90 নয়, এই কোণগুলো 90 না। এই কোণগুলো কত সেটা আমি জানি না, এক এক আয়তর ক্ষেত্রে এক এক রকম। আয়তক্ষেত্রটা যদি এরকম হয় তাহলে এই কোণটা যেমন হবে, আয়তক্ষেত্রটা যদি এরকম হয়, যে এরকম হয়, সেক্ষেত্রে কি এই কোণটা তেমন হবে না। তার মানে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের অভ্যন্তরীণ যে কোণগুলা, এই কর্ণদ্বয় যখন পরস্পরকে ছেদ করতেছে তখন এখানে যে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণগুলো আমাদের জানা না, জানি না আমরা। এই কোণগুলো যদি না জানেন তাহলে আপনি কিভাবে আঁকাবেন? তাকান, মনে করেন আপনি একটা কর্ণ দেওয়া আছে, দুইটা কর্ণ দেওয়া আছে, এটা 10 সেন্টিমিটার, হ্যাঁ এটা 10 সেন্টিমিটার, এটা আয়তক্ষেত্রের একটা কর্ণ 10 সেন্টিমিটার, আর একটা কর্ণ 10 সেন্টিমিটার হবে, কিন্তু সেই 10 সেন্টিমিটার কর্ণটা, হ্যাঁ এরা দুজন কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কর্ণের ঠিক মাঝখান দিয়ে এই কর্ণ যাবে। ওকে ফাইন, তা মাঝখানে কোথায় পাবেন? মাঝখানে তো আপনি পেয়ে যাবেন কিভাবে? লম্ব সমদ্বিখণ্ডক আঁকাবেন। এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে? এর অর্ধেকের চেয়ে বেশি দৈর্ঘ্য নিয়ে এই পাশে চাপ নেবেন, এই পাশ থেকে নিয়ে এই দুটা যুক্ত করে দিলেই মধ্যবিন্দু পেয়ে যাবেন, এই কর্ণের মধ্যবিন্দু পেয়ে যাবেন। কিন্তু মধ্যবিন্দু পাইলেই তো হবে না ভাই, কারণ এই কর্ণের উপর দিয়ে এই কর্ণ এখানে কত ডিগ্রি কোণ সৃষ্টি করছে সেটা তো জানেন না। কিন্তু বর্গক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে আপনি জানতেন কি জানতেন? এই যে বর্গ আর রম্বসের ক্ষেত্রে একটা কর্ণের উপর আর একটা কর্ণ 90 ডিগ্রি কোণে যায়, এটা আপনার জানাই ছিল। কারণ বর্গ এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, মানে এদের কর্ণদ্বয়ের এই কোণগুলো 90 ছিল। এই জন্য আপনাকে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলেই হচ্ছিল, বর্গ এবং রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ লাগতেছিল না। আমার কথা কি বোঝা যাচ্ছে? না, লম্বভাবেই ছেদ করা লাগবে কর্ণদ্বয়, এরকম না। মানে এই কর্ণদ্বয়ের অভ্যন্তরীণ এই কোণ দেওয়া থাকলেও হবে। কিভাবে? মনে করেন বলছে যে আয়তক্ষেত্রের কর্ণ, একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে 10 সেন্টিমিটার একটা কর্ণ, এবং বলছে এই কর্ণদ্বয়ের একটা কোণ, কর্ণদ্বয়ের অভ্যন্তরীণ যে কোনো একটা কোণ দেওয়া থাকলেই হবে। এটা দিলেও হবে, এটা দিলেও হবে, এটা দিলেও হবে, এটা দিলেও হবে। কিভাবে হবে? মনে করেন এটা দিলে হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 হলে বিপরীত কোণ অনুসারে এটা 60। এখন এই দুটা মিলে তো 180, তাহলে এটুক 60 হলে এটা 120, এটা 120 হলে এটা 120। তার মানে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে যখন সমদ্বিখণ্ডিত করে তখন এদের অভ্যন্তরীণ একটা কোণ দেওয়া থাকলে এই বাকি তিনটা কোণ এমনি বের করা যাবে। যদি এটা 60 দেওয়া থাকে, বলে দিল আয়তক্ষেত্রের একটি কর্ণ 10 সেন্টিমিটার এবং কর্ণদ্বয়ের একটি কোণ, কর্ণদ্বয়ের অভ্যন্তরীণ একটি কোণ 60 ডিগ্রি। তখন আপনাকে বলে দিল হ্যাঁ, তার মানে বুঝে গেছেন এখানে একটা কোণ 60 ডিগ্রি হবে। তখন আপনি এখানে একটা চাঁদা ধরবেন, চাঁদা ধরে 60 ডিগ্রি কোণ এখানে আঁকালেন, এখানে 60 ডিগ্রি কোণটা আঁকাইলেন। হ্যাঁ, 60 ডিগ্রি কোণ আঁকায়ে এখান থেকে মনে করেন যে একটা কর্ণ 10 সেন্টিমিটার, তাহলে এই কর্ণটা যদি 10 হয় তাহলে আর একটাও 10 হবে। তার মানে এর এই পাশে থাকবে 5, এই পাশে থাকবে 5, কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, তাহলে একটা 10 সেন্টিমিটার এই যে কর্ণ, তো এটাও তো 10। কিন্তু এই 10টা আমি আঁকাবো কিভাবে? এই 10টাকে এইভাবে আঁকাবো, এই 10টাকে এইভাবে আঁকাবো, এই 10টাকে এইভাবে আঁকাবো। এর জন্য এই একটা কোণের মান দেওয়া থাকতে হবে, না হলে হবে না। এখন বললে এই কোণটা 60, তখন আপনি এখানে একটা চাঁদা ধরে এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকালেন, কম্পাস দিয়েও হবে, সমস্যা নেই। হ্যাঁ, 60 ডিগ্রি কোণ আঁকালেন। এখন এই পাশে 5 সেন্টিমিটার নিয়ে একটা দাগ দিলেন, এই পাশে স্কেল ধরে 5 সেন্টিমিটার নিয়ে একটা দাগ দিলেন। হ্যাঁ, এবার আপনি দুটা যুক্ত করে দিলেন, ব্যাস আরেকটা কর্ণ আঁকায় ফেললেন। এইবার এই মাথাগুলো যুক্ত করেন, হয়ে গেল আয়তক্ষেত্র।
না, মধ্যবিন্দু এমনি পাওয়া যাবে। মধ্যবিন্দু শোনেন, যে কোনো একটা রেখা, এই রেখার মধ্যবিন্দু এমনি পাওয়া যাবে। কিভাবে? লম্ব সমদ্বিখণ্ডক আঁকাবেন। লম্ব সমদ্বিখণ্ডক আঁকালে মাঝখানের বিন্দুটা তো পাচ্ছেনই। হ্যাঁ, সেটা মাঝখানের বিন্দু আপনি লম্ব সমদ্বিখণ্ডক আঁকাই পাবেন। মাঝখানের বিন্দুটা আপনি লম্ব সমদ্বিখণ্ডক আঁকালেই পাবেন। তারপরে আপনি এখন এটা যেহেতু মধ্যবিন্দু, বুঝে গেছেন যে আর একটা কর্ণ এই বিন্দু দিয়ে যাবে। এখন এই বিন্দুর সাথে 60 ডিগ্রি কোণ করে আপনি আর একটা রেখাংশ আঁকাবেন। আমার কথা কি বোঝা গেল না? না বিষয়টা? এবার কি বুঝছেন যে শুধু কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে হবে না, এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং এদের অভ্যন্তরে একটা, এই কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া থাকতে হবে, তাহলেই হবে। এবার একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, ব্যাপারটা বুঝছেন কিনা। এখন রম্বস এবং বর্গের ক্ষেত্রে দেখেন, রম্বস এবং বর্গ, রম্বস ও বর্গের ক্ষেত্রে কর্ণদ্বয়ের অভ্যন্তরীণ কোণ দেওয়ার কথা বলছিল না। বর্গের ক্ষেত্রে বলছে একটা কর্ণ দিলেই হবে, কারণ একটা কর্ণ পাওয়া মানে দুইটা কর্ণই পাওয়া, দুইটা কর্ণ সমান। রম্বসের ক্ষেত্রে দুই কর্ণ দেওয়া থাকলে হচ্ছিল। আর রম্বস এবং বর্গের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, মানে এই কোণটা 90, মানে এই কর্ণদ্বয়ের অভ্যন্তরীণ কোণগুলো আমাদের জানাই ছিল, এই জন্য দেওয়ার দরকার ছিল না। এখন আপনারা আমাকে বলবেন, সামান্তরিকের কর্ণের সাহায্যে যদি আমরা সামান্তরিক আঁকাতে যাই, তাহলে মিনিমাম কি কি ইনফরমেশন দেওয়া থাকতে হবে বলেন তো। এবার দেখি, এবার না পারলে কিন্তু খবর আছে। সামান্তরিকের ক্ষেত্রে মিনিমাম কি কি ইনফরমেশন দেওয়া থাকলে সামান্তরিকটা আঁকা যাবে, একটু কাইন্ডলি বলেন তো। সামান্তরিকের কর্ণ সাহায্যে যদি আমরা সামান্তরিকটা আঁকাতে যাই, তাহলে মিনিমাম কি কি ইনফরমেশন দেওয়া থাকবে সামান্তরিকের? কর্ণের মিনিমাম তথ্য যার সাহায্যে সামান্তরিকটি আঁকা যাবে। দুইটি কর্ণ একটি কোণ বলা যাবে না, বলতে হবে দুইটি কর্ণ এবং কর্ণদ্বয়ের যে খণ্ডিত অংশ, সেই খণ্ডিত অংশের অভ্যন্তরীণ যে কোনো একটা কোণ। আপনি এই দুইটি কর্ণ ও একটি কোণ, এই একটি কোণ বলতে কিন্তু বোঝায় মানে সামান্তরিকের যে কোণগুলো আছে, মানে মেন যে কোণগুলো, এইগুলা না। দেখেন, এটা একটা সামান্তরিক, তাকান, এই হলো সামান্তরিক আর এই হলো সামান্তরিকের কর্ণদ্বয়। আর এই কোণটা কি কর্ণদ্বয়ের অভ্যন্তরীণ কোণ? এই কোণটাকে সরাসরি কর্ণদ্বয়ের অভ্যন্তরীণ কোণ বলবো না, বলবো কর্ণদ্বয়ের খণ্ডিত অংশের অভ্যন্তরীণ কোণ। কারণ এই কোণটা তো এই রেখা আর এই রেখা, এই যে এইটুকের আর এইটুকের অভ্যন্তরীণ কোণ, তাই না? তাহলে এইটা কি পুরো কর্ণ? না, এটা হচ্ছে এই কর্ণের একটা খণ্ডিত অংশ। আবার এইটুক কি? এইটুকু এই কর্ণের একটা খণ্ডিত অংশ। তার মানে কি বলবো? হ্যাঁ, এই দুই কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে আর এই কর্ণদ্বয়ের খণ্ডিত অংশের যে কোনো খণ্ডিত অংশের অভ্যন্তরীণ যে কোনো একটা কোণ। কারণ এই কর্ণদ্বয়ের খণ্ডিত অংশের মধ্যে এই একটা কোণ আছে, এটাও কিন্তু কর্ণদ্বয়ের খণ্ডিত অংশের অভ্যন্তরীণ কোণ, এটাও কিন্তু কর্ণদ্বয়ের এই খণ্ডিত অংশের অভ্যন্তরীণ কোণ। তার মানে কর্ণদ্বয়ের খণ্ডিত অংশের অভ্যন্তরীণ কোণ চারটা, এই চারটা কোণের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে হবে। কারণ আপনি সামান্তরিকের কর্ণদ্বয়, এই সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে লম্বভাবে ছেদ করে না। তার মানে আপনি শুধু কর্ণের সাহায্যে যখন সামান্তরিক আঁকাতে যাবেন, তখন ভাইয়া সামান্তরিকের কর্ণদ্বয় কি সমান? সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি সমান? এই কর্ণ আর এই কর্ণের দৈর্ঘ্য তো আলাদা, একটা বড় একটা ছোট। তার মানে দুই কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে। শুধু দুই কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে হবে না, এখানকার অভ্যন্তরীণ একটা কোণও দেওয়া থাকতে হবে, নাহলে হবে না। যখন আপনাকে, তার মানে সামান্তরিকের ক্ষেত্রে দুইটি কর্ণ ও কর্ণদ্বয়ের খণ্ডিত অংশের অভ্যন্তরীণ যে কোনো একটা কোণ। খণ্ডিত অংশ কেন বলছে বুঝছেন? দুইটি সন্নিহিত বাহু একটি কোণ। আচ্ছা, দুটি, সে তো বাহুর সাহায্যে, আর এখানে কর্ণের সাহায্যে। আমার কথা বুঝছেন? কর্ণের সাহায্যেও আঁকা যাবে, বাহুর সাহায্যেও আঁকা যাবে। বাহুর সাহায্যে তো আগেই বুঝাইছি। আচ্ছা, ধরেন দুইটি কর্ণ দেওয়া আছে, বলছে একটা কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার, ওকে, সামান্তরিকের একটা কর্ণ 10 সেন্টিমিটার আর একটা কর্ণ হচ্ছে 7 সেন্টিমিটার। বলছে সামান্তরিকটি এবং এই কর্ণদ্বয়ের খণ্ডিত অংশের অভ্যন্তরীণ একটা কোণ হচ্ছে, মনে করেন যে 40 ডিগ্রি। হ্যাঁ, একটা কোণ।
বলছে আঁকান। তাহলে এখন প্রথমে এই কর্ণটা আঁকাবেন, এই 10 সেন্টিমিটার কর্ণটা আঁকালেন। এখন আপনি কিন্তু একটা ইনফরমেশন আপনার কাছে আছে, সেটা কি? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কর্ণটা এই কর্ণের ঠিক মাঝবিন্দু দিয়ে গেছে। তার মানে আপনাকে একটা কর্ণ আঁকাইলেন 10 সেন্টিমিটারের, এখন 7 সেন্টিমিটারের এই কর্ণটা যদি আঁকাতে যান, তাহলে এই 7 সেন্টিমিটারের কর্ণটা এর উপর দিয়ে কোন বিন্দু দিয়ে গেছে সেই বিন্দুটা আগে আঁকাতে হবে। বোঝেন আগে? এখন আপনি জানেন যে এই কর্ণের ঠিক মাঝখান দিয়ে যাবে, তার মানে এই কর্ণের মধ্যবিন্দু লাগবে। সেটা কিভাবে বের করবেন? ওই যেভাবে হচ্ছে একটা রেখার লম্ব সমদ্বিখণ্ডক বের করতে হয়। তা লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এর উপরে লম্ব সমদ্বিখণ্ডক আঁকালো মানে মাঝখান দিয়ে সেটা যাবে। তো এই যে মধ্যবিন্দু পেয়ে গেলেন। এই রেখার লম্ব সমদ্বিখণ্ডক কেমনে আঁকাবেন? এক প্রান্ত থেকে এর অর্ধেকের চেয়ে বেশি দৈর্ঘ্য নিয়ে এই পাশে চাপ, এই পাশে চাপ, ওই পাশ থেকে এর অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এই পাশে চাপ, এই পাশে চাপ, তারপরে মাঝখান দিয়ে যুক্ত করে দিলেই এখানে যে বিন্দুটা পাবেন সেই বিন্দুটা হচ্ছে এর মধ্যবিন্দু। ব্যাস। এখন এই বিন্দু দিয়ে অপর কর্ণটা যাবে। এখন এই বিন্দু দিয়ে কোন বরাবর, এই বরাবর যাবে নাকি এই বরাবর যাবে নাকি এই বরাবর যাবে, এটা ডিপেন্ড করবে এই যে এই কোণগুলা না দেওয়া থাকলে আমি আরেকটা পাঠাতে পারছি না। আর বর্গের ক্ষেত্রে একটা কর্ণ আঁকাইছি আর একটা কর্ণ লম্ব বরাবর যাবে, এই জন্য আমি এটা জানতাম। রম্বসের ক্ষেত্রে একটা কর্ণ আঁকাইছি আর একটা কর্ণ এর উপর দিয়ে লম্ব বরাবর যাবে, মাঝখান দিয়ে যাবে, এটা আমাদের জানাই ছিল। আমার কথা কি এবার বোঝা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ। এখন এই আর একটা কর্ণ কোন পাশ দিয়ে যাবে? এই যে 40 ডিগ্রি। তার মানে তার মানে এই বিন্দু থেকে চাঁদা ধরে 40 ডিগ্রি একটা কোণ আঁকাবো, ধরেন এটা 40 ডিগ্রি। এবং আর একটা কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তার মানে এই বিন্দুর এই পাশে হবে 3.5, এই পাশে হবে 3.5, কারণ আমরা জানি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, আর এই কোণটা 40, তাহলে এখানে 40 ডিগ্রি কোণ করে এই পাশে 3.5 নিলাম, এই পাশে 3.5 নিলাম, এই পাশে 3.5 নিলাম। ব্যাস। এইবার এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু যুক্ত করলাম, এই হয়ে গেল আমাদের সেই সামান্তরিক। বুঝছেন? দুইটা কর্ণ যদি আঁকাইতে পারেন কোনোভাবে তাহলে হয়ে যাবে। এখন এই কর্ণ দুইটা যখন আঁকাবেন, তার মানে একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে আঁকাইলেন, এখন আর একটা কর্ণ কোন বরাবর যাবে এটা ডিপেন্ড করবে এখানে যে কোণ আছে, এই কোণের মান যদি দেওয়া না থাকে তাহলে আপনি আর একটা কর্ণ কিভাবে পাঠাবেন এর উপর দিয়ে, তাই না? কিন্তু বর্গের ক্ষেত্রে একটা কর্ণ আর একটা কর্ণের উপর লম্ব, তাই আমাদের এই কোণগুলো দেওয়া লাগতেছিল না। কারণ কি? কারণ আমার ওই কোণটা জানা 90 ডিগ্রি। রম্বসের ক্ষেত্রে ওই কোণটা জানা কত? 90 ডিগ্রি। বুঝছেন? তার মানে হচ্ছে, আমি এখন সামারাইজ করছি বিষয়টা, যে এই চারটা চতুর্ভুজের ক্ষেত্রে, যে বর্গ, রম্বস, সামান্তরিক, আয়ত, এদের ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে যদি এই যে বর্গ একটি বাহু দেওয়া থাকলেও আঁকা যাবে। হ্যাঁ। আর অথবা একটি কর্ণ, আচ্ছা এইভাবে একটি বাহু অথবা একটি কর্ণ, একটি বাহু দেওয়া থাকলেও বর্গ আঁকানো যাবে, একটি কর্ণ দেওয়া থাকলেও বর্গ আঁকানো যাবে। রম্বসের ক্ষেত্রে কি বলেন তো? রম্বসের ক্ষেত্রে শুধু একটা বাহু দিলে হবে না, একটা বাহু আর একটা কোণ। রম্বসের ক্ষেত্রে একটি বাহু ও একটি কোণ। কিন্তু রম্বসের ক্ষেত্রে কর্ণের সাহায্যে যদি আঁকাতে চান, সেই ক্ষেত্রে কি করতে হবে? দুইটি কর্ণ লাগবে, দুইটি কর্ণ, ও এই কর্ণদ্বয়ের যে এই খণ্ডিত অংশের অভ্যন্তরীণ এই কোণগুলা লাগবে না। কেন লাগবে না? কারণ এই খণ্ডিত অংশের অভ্যন্তরীণ কোণগুলা 90 ডিগ্রি, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু দুইটা কর্ণের মধ্যে এই কর্ণ দুইটার দৈর্ঘ্য হচ্ছে কম বেশি আছে, একটা বড় একটা ছোট। তার মানে শুধু একটা দেয়া থাকলে হবে না, এটাও থাকবে এটাও থাকবে, তার মানে দুইটা কর্ণ দেয়া থাকবে। দুইটা কর্ণ দেয়া থাকলেই হবে রম্বসের ক্ষেত্রে। তাহলে যদি একটি বাহু একটি কোণ দেওয়া থাকে তাও হবে, দুইটি কর্ণের মান দেওয়া থাকলে তাও হবে। আয়তের ক্ষেত্রে কি হবে? আয়তের ক্ষেত্রে দুই বাহু লাগবে, হ্যাঁ, সন্নিহিত দুইটি বাহু, সন্নিহিত দুটি বাহু, ব্যাস, দৈর্ঘ্য প্রস্থ আর কি, দুটি বাহু। আর যদি অথবা একটি কর্ণ ও কর্ণদ্বয়ের খণ্ডিত যে কোনো একটা কোণ, খণ্ডিত অংশের অভ্যন্তরীণ যে কোনো একটা কোণ। কেন? কারণ আয়তর ক্ষেত্রেও ওই কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে না। এক একটা আয়তর ক্ষেত্রে কর্ণদ্বয়ের অভ্যন্তরীণ কোণ এক এক রকম হয়। আমার কথা কি এবার ক্লিয়ার হচ্ছে? তার মানে আয়তর ক্ষেত্রে একটি কর্ণ এবং কর্ণদ্বয়ের খণ্ডিত অংশের অভ্যন্তরীণ যে কোনো একটা কোণ দেওয়া থাকলেই হবে। কারণ একটা কোণ দেওয়া থাকলেই, এই যে একটা কোণ দেওয়া থাকলে বাকিগুলো বের করা যাবে। এটা যদি 30 হয়, এটা 150, কারণ এই দুইটা মিলে 180।
এটা 150 হলে এটা 150, এটা 30 হলে এটা 30 বিপরীত কোণ। হ্যাঁ, আর সামান্তরিকের ক্ষেত্রে যদি দুই বাহু, সন্নিহিত দুই বাহু এবং যে কোনো একটা কোণ, সন্নিহিত দুই বাহু, সন্নিহিত মানে পাশাপাশি অবস্থিত। হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রে এই হলো সামান্তরিক, এই বাহু আর এই বাহু দেওয়া থাকে এবং যে কোনো একটা কোণ দেওয়া থাকে তাহলেও হবে। আর কর্ণের সাহায্যে যদি আঁকাতে চান তাহলে এই দুই কর্ণই লাগবে, কারণ একটা ছোট একটা বড়, এবং খণ্ডিত অংশের একটা কোণ লাগবে। আশা করি বুঝছেন। এই চারটা অংশে আমি যা পড়ালাম যে কি কি মিনিমাম ইনফরমেশন দেওয়া থাকলে চতুর্ভুজ, মানে এই চারটা চতুর্ভুজগুলো আঁকা যাবে, প্রচুর পরীক্ষায় আসছে এবং যতটুকু পড়াইছি এর মধ্যেই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা প্রশ্ন সলভ করবো। এখানে কি বলছে দেখেন, কোন উপাত্তের সাহায্যে বর্গক্ষেত্র আঁকা যাবে? এই যে একটি বাহুর দৈর্ঘ্য, আর কিছু লাগবে না, একটি বাহু হইলেই হবে, একটি বাহু হইলে বর্গক্ষেত্র আঁকা যাবে। এখন আপনারা প্লিজ মানে এই সামারাইজ যতটুকু করলাম বা সবটুকু মিলাই যা বোঝালাম সেটুকু বুঝছেন কিনা দেখেন। এখানে কি বলছে, একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোণটি অঙ্কন করা সম্ভব হবে। শুধু একটি বাহু, আর কিছু না। একটা বাহু আঁকা থাকলে শুধু বর্গ আঁকা যায়, অন্য কিছু আঁকা যায় না। একটা বাহু বা একটা কর্ণ দেওয়া থাকলেই বর্গ আঁকা যায়। ঠিক আছে, ওকে। কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান, আচ্ছা এটা 28 নাম্বার, যেগুলো হয়ে গেছে সেগুলো। আচ্ছা কি বলছে দেখেন, কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান, আচ্ছা কর্ণদ্বয় সমান পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটি কোন ধরনের চতুর্ভুজ? দেখেন কর্ণদ্বয় সমান কার কার হয়? কর্ণদ্বয় সমান হয় বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র। তবে এই দুটার মধ্যে উত্তর। এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো সমকোণে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে তো ভাই কর্ণদ্বয় সমান হলেও এগুলো সমকোণ হয় না, আর বর্গের ক্ষেত্রে এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে উত্তর হচ্ছে বর্গ। কোন চতুর্ভুজে চারটি কোণ, কোন চতুর্ভুজে চারটি কোণ সমকোণ? এগুলো মানে হয়ে গেছে করান না। কোন চতুর্ভুজে চারটি কোণ সমকোণ? চারটি কোণ সমকোণ বর্গ। আয়ত থাকলে পারে আয়ত হবে। বর্গক্ষেত্রে চারটি কোণের সমষ্টি, বর্গক্ষেত্রে চারটি কোণের সমষ্টি, যে কোনো চতুর্ভুজ, শুধু বর্গ না, যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360। এখন এই অঙ্কে কিন্তু বলছে সমষ্টি 360, আবার অপশনে নাই, বলছে কত সমকোণ। অপশন আছে কত সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাই এই টোটাল কোণকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করলে আপনি পাবেন 4 × 9 = 36, মানে কত সমকোণ? তাহলে কত সমকোণ? 4 সমকোণ। ক্লিয়ার? 26 অ্যান্সারই করানো আছে। 26 কি হয়েছে? কোন উপাত্তের সাহায্যে বর্গক্ষেত্র আঁকা যায়? কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ এটাও রাইট, এটাও রাইট, ডি নাম্বার অপশন রাইট, এটাও রাইট। হ্যাঁ, কিন্তু অপশন এরকম থাকা উচিত না। 93 সালে প্রশ্ন আসছে। 93 সাল, আমার জন্ম হচ্ছে 92 সাল, মানে তখন আমার বয়স 1 বছর। ঠিক আছে, সেই কত সালের প্রশ্ন। আচ্ছা, চতুর্ভুজের চার বাহু সমান হলে, চার বাহু সমান হলে তাকে কি বলে? এগুলো পড়াইছি। রম্বস বলে, বর্গও বলে, কিন্তু রম্বস এবং বর্গের মধ্যে এমন ভাবে উত্তর দিতে হবে যেন দুইটাই কভার হয়। বর্গক্ষেত্রেও যেহেতু একটা রম্বস, হ্যাঁ, তাই আমাদের উত্তর দিতে হবে কত? রম্বস। রম্বসের মধ্যে কিন্তু বর্গ চলে আসবে, কারণ বর্গ ওয়ান কাইন্ড অফ রম্বস। হ্যাঁ, এটা কত নাম্বার? এটা 31। এগুলো কি করাইছিলাম না? এগুলো মানে করাইছি, যে 31 করাইছি দেখাচ্ছে। আচ্ছা, যেগুলো করানো হয় আমি শুধু সেগুলো দেখাচ্ছি। আচ্ছা, 32 করানো হয়নি। কোন চতুর্ভুজের বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ নয়? দেখেন বাহুগুলো সমান, বাহুগুলো সমান হয় হচ্ছে বর্গ আর হচ্ছে রম্বস, আর কোণগুলো যেহেতু সমকোণ নয়, আর বর্গের তো কোণগুলো সমকোণ, তাই এটাকে রম্বস উত্তর দিতে হবে। ওকে, আচ্ছা নেক্সট। 33, 34, 35, 36 এগুলো হয়ে গেছে। 37-এ যাচ্ছি। চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ, চারটি সমান বাহু, চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নয়। চারটা সমান বাহু বর্গও হতে পারে, রম্বসও হতে পারে। যেহেতু একটা কোনো সমকোণ নয়, তাই এটা বর্গ হবে না, হবে রম্বস। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 36-এর পরে। আচ্ছা, এগুলো করানো হয়নি একটাও। একটি রম্বস আঁকতে হলে দেখেন, একটি রম্বস আঁকতে হলে কম পক্ষে কোন উপাত্তগুলো দেওয়া থাকবে? মিনিমাম কোন উপাত্ত? একটি বাহু এক কোণ,
একটা বাহু এক কোণ। বলছে কর্ণের দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে হবে না, কারণ রম্বসের কর্ণদ্বয় যে ছোট বড় আছে, যার কর্ণদ্বয় ছোট বড় তার তো দুইটা কর্ণের দৈর্ঘ্য না দেওয়া থাকলে হবে না, কারণ একটা কর্ণের উপর দিয়ে আরেকটা কর্ণ আঁকাবেন, সেই কর্ণটা কতটুক না জানলে কেমনে হবে? ঠিক আছে। বর্গক্ষেত্রের শুধু একটা বাহু দেওয়া থাকলে হবে, দুইটি বিপরীত কোণ, শুধু কোণ দিলে হবে না, এক বাহু এক কোণ। ক্লিয়ার? আপনি আগে কনসেপ্ট না বুঝলে কিন্তু হবে না যে কিভাবে আঁকাতে হয়। কোন ক্ষেত্রগুলোর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? আচ্ছা, কোন ক্ষেত্রগুলোর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? আমরা জানি যে বর্গ এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ডি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে, দেখেন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে এ ও বি, এ ও বি কেমন কোণ? এই যে কেমন কোণ। তাহলে আপনি চিত্রটা আগে আঁকান, একটা রম্বস আঁকান মনে মনে। এই যে একটা রম্বস, ধরেন এবিসিডি রম্বস। এখানে এবিসিডি বলে নাই, তাও ধরে নিতে হবে এবিসিডি। কেন? কারণ এই যে এ ও বি কথা বলছে। এই কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, তার মানে এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু। এবার হচ্ছে এ ও বি মানে এই কোণ। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তার মানে প্রত্যেকটা কোণ সমকোণ, এই প্রত্যেকটা কোণ সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে সমকোণ। বুঝছেন? নেক্সট, এবিসিডি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে এ ও বি কত? এবিসিডি রম্বস এর কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এ ও বি কেমন হবে? বিষমবাহু ত্রিভুজ। চিত্র আঁকান। এই যে এবিসিডি রম্বস, এ বি সিডি রম্বস, এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, এই যে ও বিন্দু ছেদ করছে। বলছে তাহলে এ ও বি কেমন ত্রিভুজ? এ ও বি এটা একটা ত্রিভুজ না? এই যে এটা একটা ত্রিভুজ না? প্রত্যেকেই তো একটা ত্রিভুজ ভিতরে। এটা কেমন ত্রিভুজ? যেহেতু এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, আর একটা ত্রিভুজের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হলে ওই ত্রিভুজকে বলে সমকোণী ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। এর ভেতরের প্রত্যেকটা কোণই সমকোণী ত্রিভুজ। নেক্সট, এবিসিডি রম্বসের কোণ এ ইকুয়াল টু 60 হলে কোণ ডি কত? আচ্ছা, এই যে এবিসিডি রম্বস, এই এ কোণ 60 হলে কোণ ডি কত? ডি মানে এটা আমরা জানি যে রম্বসের পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণের সমষ্টি 180, তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টি 180। তো এটা 60 হলে এটা হবে 180 থেকে 60 বাদ দিলে পরে কত থাকে? 120। তার মানে আমাদের এই কোণের সমষ্টি কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে সি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট, এবিসিডি রম্বসের বি কোণ 80 ডিগ্রি হলে সি কোণ কত? এই যে এবিসিডি রম্বস, এ বি সি ডি রম্বস, এ কোণ হচ্ছে বি কোণ 80, তার মানে এটা 80। এটা যদিও স্থূল কোণ, আমার আঁকা ভুল হয়েছে, সমস্যা নেই। সি কোণ কত? তাহলে বি কোণ 80 হলে সি কোণ মানে এটা আমরা জানি পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমষ্টি 180। তাহলে এটা 80 হলে এটা হবে 80, এই দুইটা মিলে 180 না? তাহলে 180 থেকে এই 80 বাদ দিলে ওইটা হবে 100 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 100 ডিগ্রি। ডি নাম্বার অপশন ইজ রাইট। ঠিক আছে। 45 আরেকবার দেখাবো। 45, 42 কি সমস্যা? 42 কি বোঝেন নাই বলেন? এবিসিডি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এই যে এবিসিডি রম্বস আঁকালাম, এর কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। বলছে এ ও বি হবে। এ ও বি মানে কি? এ ও বি, এই যে এইটুক। এটা কি হবে? এটা কি সমকোণী ত্রিভুজ নাকি সূক্ষ্মকোণী ত্রিভুজ? তো এটা কেমন ত্রিভুজ? এই ত্রিভুজের এই একটা কোণ, এই কোণটা 90 না? তো কোন ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ। ও আচ্ছা, এখানে তো আবার সমকোণী বলে নাই, সমকোণী ত্রিভুজ। এখানে বলছে সমদ্বিবাহু, সূক্ষ্মকোণী, বিষমবাহু। এটা বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু, কারণ এই তিন বাহুর মধ্যে তিন বাহুর কোনো মানই সমান না। এটা তো বাহু, এই দুই কর্ণের দৈর্ঘ্য অসমান। তাহলে ধরেন এটা যদি হয়, এই দেখেন এই কর্ণের দৈর্ঘ্য যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য তো 10 হবে না, কারণ দুই কর্ণ তো ছোট, একটা বড় একটা ছোট। তাহলে এইটা হবে ধরেন 7 সেন্টিমিটার। তাহলে এইটুকু যদি হয়, এই পুরোটা 10 হলে এইটুকু হবে 5, আর পুরোটা 7 হলে এইটুকু হবে 3.5। তাহলে একটা হচ্ছে 5, একটা 3.5, আর এই বাহুর মান তো এদের থেকে আলাদা। তার মানে তিন বাহুর তিন রকম। তাহলে তিন বাহু তিন রকম হলে কি হয়? বিষমবাহু ত্রিভুজ। বুঝছি, আমি ভুল বলে ফেলছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ। আপনারা কি বুঝছেন এই ব্যাপারটা? বিষমবাহু ত্রিভুজ, এখানে তো সমকোণী ত্রিভুজ ছিলই না।
বুঝছেন? কে জিজ্ঞাসা করলো প্রশ্নটা? মিরাতুল জান্নাত। আপু আপনি কি বুঝছেন? অন্যদের কি অবস্থা? আমি একটু পানি বিরতি দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি বলেন তো, এটা কি বুঝলেন ব্যাপারটা যে কেন বিষমবাহু ত্রিভুজ হচ্ছে? শোনেন, এখানে কি বলছে? রম্বসের কর্ণদ্বয় না, রম্বসের কর্ণদ্বয় না বলে যদি বর্গের কর্ণদ্বয় বলতো, দেখেন এদিকে তাকান, এটা যদি বলতো যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে, বর্গের কর্ণদ্বয়, দেখেন কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, চারটা চতুর্ভুজের ক্ষেত্রে ক্লিয়ার করে দিই। যদি বলতো বর্গের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এ ও বি কেমন? তাহলে বর্গ মানে ধরেন এটা আছে এবিসিডি বর্গ, তাকান এবিসিডি বর্গ, হ্যাঁ এবিসিডি বর্গ, এর কর্ণদ্বয়, যে কর্ণদ্বয়, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো, বললো এ ও বি কি ত্রিভুজ? দেখেন প্রথম কথা হচ্ছে এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। এবং যেহেতু বর্গক্ষেত্রের, তাকান এই কর্ণ দুইটা সমান, মনে করেন এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, এটা যদি 10 হয় তাহলে এইটুকু হবে 5 অর্ধেক, এটাও তো 10, তাহলে এইটুকু কত হবে? 5। তাহলে দুই বাহু সমান হয়েছে, আর এই বাহু তো এদের সমান হবে না, কারণ ডি ইকুয়াল টু হচ্ছে √2a, এখানে সমবাহু হওয়ার সুযোগ নাই। প্রথম কথা হচ্ছে এখানে সমবাহু হওয়ার সুযোগ নাই, হ্যাঁ কথা কি বুঝছেন? এখানে সমবাহু হওয়ার কি সুযোগ নাই, কারণ এই বাহুর মান তো কর্ণের সমান হবে না, তার মানে কর্ণের অর্ধেকের সমান হবে না, এটা সমান না, তিন বাহু সমান হওয়ার সুযোগ নেই। কিন্তু যেহেতু দুই কর্ণ সমান, দুই কর্ণ যখন সমান হবে তখন এইটুক আর এইটুক সমান হবে, তাহলে এই দুই বাহু সমান আর এটা অসমান, তার মানে সমদ্বিবাহু। তাহলে বর্গের ক্ষেত্রে এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সমদ্বিবাহু সমকোণী, সমদ্বিবাহু। কিন্তু যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র মনে করেন এটা হচ্ছে আয়তক্ষেত্র, মানে এখানে বললো একটি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এই যে আয়তক্ষেত্র, দেখেন একটা প্রশ্নের সাথে বাকিগুলো ক্লিয়ার করে দিই তাহলে সুবিধা হবে। এবিসিডি একটা আয়তক্ষেত্র, বলা হলো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, এই যে ও বিন্দুতে। এবার বলা হলো এ ও বি, ত্রিভুজ এ ও বি কেমন? ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি। আচ্ছা ত্রিভুজ এ ও বি মানে যেটুক, এটা সমকোণিত হবে না, কারণ আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে না, মানে এই কোণটা 90 না, তার মানে এটা সমকোণী ত্রিভুজ না। কিন্তু আয়তক্ষেত্রের এই কর্ণ দুইটার দৈর্ঘ্য সমান, মনে করেন এই কর্ণের দৈর্ঘ্য ডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এইটা যদি 10 হয় তাহলে এইটুক 5, এইটা 10 হলে তো এটাও 10, কারণ কর্ণদ্বয় সমান, তাহলে কর্ণদ্বয় আবার পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটুক 5 হলে, যেহেতু এটার দৈর্ঘ্য 10 তাহলে এইটুকু 5, তাহলে এই দুই বাহু সমান, কিন্তু এটা, হ্যাঁ এটাও সমান, তাহলে দুই বাহু সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তার মানে ভিতরে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে এরা সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু সমকোণী না। বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুই কর্ণ ছেদ করলে ভেতরে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হবে তারা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। রম্বসের ক্ষেত্রে দুই কর্ণ ছেদ করে ভেতরে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হবে তারাও বিষমবাহু ত্রিভুজ। তবে হ্যাঁ, রম্বসের ক্ষেত্রে একটা রম্বসের ক্ষেত্রে এইটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে যদি এই রম্বসের এই একটা কোণ, এই কোণগুলো কত হয়, একটা কোণ 120 ডিগ্রি বা এই কোণটা 60 ডিগ্রি হয়, সেই শুধু একটা পার্টিকুলার কেসে, কিন্তু সবসময় না। সবসময় যদি না হয় তাহলে সেটাকে তো আমরা মানে জেনারেল কেস হিসেবে ধরবো না। জেনারেল কেস হচ্ছে এর মধ্যে বিষমবাহু ত্রিভুজ হবে, তিন বাহু তিন রকম। আর সামান্তরিকের ক্ষেত্রে যদি এখানে বলতো একটা এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, যদি সামান্তরিক হতো, এই যে এ বি সি ডি এর কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে বলা হলো এ ও বি কেমন ত্রিভুজ? এ ও বি কেমন ত্রিভুজ? প্রথম কথা এই কোণটা 90 না, কারণ সামান্তরিকের ক্ষেত্রেও কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে না, তাহলে এই কোণটা যেহেতু 90 না, তার মানে এটা সমকোণী ত্রিভুজ হবে না, বিষমবাহু হবে, কারণ এর এই কর্ণ আর এই কর্ণের দৈর্ঘ্য আলাদা, এটা যদি বড় হয় এটা ছোট, তো এটা যদি 10 হয় তাহলে এটুকু হবে 5, কিন্তু এটা তো 10 না, ধরেন এটা 7,
তাহলে এটুকু হবে 3.5, তাহলে এটা 5, এটা 3.5, আর এটা তো আলাদা, 3 বাহু 3 রকম, তার মানে বিষমবাহু ত্রিভুজ। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন? হ্যাঁ, তার মানে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে ভেতরে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হয় প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ। প্রথম অপশন শেষ। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে ভেতরে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হয় প্রত্যেকটাই সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু সমকোণী না, সমকোণী না, সমদ্বিবাহু বাট সমকোণী না। ওকে। রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে ভেতরে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হয় তারা 4জনই বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সামান্তরিকের ক্ষেত্রে বিষমবাহু এবং বিষমবাহু কিন্তু সমকোণী ত্রিভুজ। আবার বলছি, রম্বসের ক্ষেত্রে ভেতরে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে কর্ণদ্বয় ছেদ করলে তারা সমকোণী ত্রিভুজ কিন্তু বিষমবাহু। আর সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে ভেতরে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হয় তারা সমকোণীও না, সমদ্বিবাহু না, বিষমবাহু, শুধু বিষমবাহু। এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? একটা প্রশ্ন থেকে বাকিগুলো ক্লিয়ার করে দিলাম। তো এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে এ ও বি ত্রিভুজ কেমন হবে? সমকোণী, স্থূলকোণী। সমকোণী তো দেওয়া নাই অপশনে, সমকোণী নাই, তাহলে বিষমবাহু দিতে হবে, সমকোণী যেহেতু নাই। ওকে, 44। এবার হচ্ছে 45, 44 করালাম। হ্যাঁ, 45 দেখেন, এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করলে, দেখেন এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করলে কোন এসিডি 60 ডিগ্রি হলে কোন ওডিসি কত? এইসব প্রশ্নের চিত্র আঁকাতে হবে আগে। এবিসিডি রম্বস আঁকান। এবিসিডি রম্বস আঁকালাম। এই এবিসিডি রম্বসের এই যে এসি এবং বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করলে, তার মানে এটা হচ্ছে ও বিন্দু। বলছে কোন এসিডি, কোন এসিডি বলতে কোনটা বোঝাচ্ছে? এ সি ডি। আরে 60 এসিডি কেমনে? এবিসিডি না, এসিডি তো এটা তো ভুল আছে। এটা কত নাম্বার প্রশ্ন? কোন এসিডি 60 ডিগ্রি? এসিডি এবিও এসিডি, এসিডি কেমনে 60 হয়? এ সি ডি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এ সি ডি মানে এই যে এইটুক এইটুক এইটুক, দেখেন এটা 60, এটা 60। হ্যাঁ, এসিডি 60। এ সি ডি মানে এ সি ডি মানে এই যে এইটুক, কিন্তু পুরোটা না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 60 ডিগ্রি হলে ওডিসি কত? দেখেন ওডিসি, ওডিসি মানে কতটুক চাইছে? ও ডিসি মানে এই কোণটা চাইছে, বুঝেন? এখন আমাকে বলেন, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণটা 90 আমাদের জানা, এই কোণটা 90। তাহলে এই কোণটা যদি 90 হয় তাহলে তো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্ম কোণ দ্বয়ের যোগফল 90 হবে। আরে ভাইয়া, এটা 90, 3 কোণের সমষ্টি 180, তাহলে এটা 90 হলে এই দুইজন, যে এইটুক আর এইটুক মিলে 90, তাই এইটুক 60 হলে এইটুক 30, তাহলে উত্তর হচ্ছে 30 ডিগ্রি। বি নাম্বার অপশন ইজ রাইট, 30 ডিগ্রি। ঠিক আছে, বুঝছেন? বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পি কিউ আর এস রম্বসের বাহুর দৈর্ঘ্য 3 ইঞ্চি। ওকে ফাইন। পি কিউ এবং পি আর এবং কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করলে পি কিউ স্কোয়ার প্লাস কিউ ও স্কোয়ার ইকুয়াল টু কত? চিত্র আঁকাইতে হবে। যখনই এরকম এত ইনফরমেশন দেওয়া থাকবে তখন চিত্র আঁকাবেন। পি কিউ আর এস, এবার হচ্ছে একটা রম্বস আঁকাবো। পি কিউ আর এস, পি কিউ আর এস। ওকে ফাইন। এর বাহুর দৈর্ঘ্য 3 ইঞ্চি, তাহলে এগুলো সব 3। বলছে পি আর মানে এই যে এই কর্ণ, এবং কিউএস মানে হচ্ছে এই কর্ণ। পি আর এবং কিউএস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে, তার মানে এই যে ছেদ বিন্দুটা হচ্ছে ও বিন্দু। করলে পিও স্কোয়ার প্লাস কিউও স্কোয়ার, পিও মানে যে এইটুক, দেখেন আমি ভিন্ন কালার করে দিচ্ছি। হ্যাঁ, পিও মানে হচ্ছে এইটুক, পিও স্কোয়ার প্লাস কিউও স্কোয়ার মানে যে এইটুক, তার মানে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার সমান কত? এখন আমাকে বলেন, এখানে কিন্তু একটা বিষয় আছে, এই পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ, তাই কিনা? পি ও কিউ একটি কি? পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পিথাগোরাসের উপপাদ্য আছে না? এখন পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন এই পি ও কিউ ত্রিভুজে অতিভুজ কোনটা? আমরা সবাই জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাই পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা সমকোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, তার মানে পি কিউ হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার মানে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পিও স্কোয়ার
প্লাস এই যে কিউ স্কোয়ার, বুঝছেন? এখন এই পি কিউ এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু পিও স্কোয়ার। এখানে পি কিউ কেন দিচ্ছি, পিও সরি, আচ্ছা পিও স্কোয়ার প্লাস কিউ ও স্কোয়ার। তার মানে এটা 9। তার মানে এই যে মানটা চাইছে সেটা আসলে সেটার মান কত, 9। তাহলে উত্তর হচ্ছে 9। এই যে বি নাম্বার অপশন ইজ রাইট। বুঝছেন? আপনাকে দেখেন কত ইনফরমেশন আগে জানে আসছেন, সেগুলো প্রত্যেকটা এখন কিন্তু কাজে লাগতেছে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই পর্যন্ত মনে হয় শেষ। না, আরেকটা আছে। তাহলে এগুলা শেষ হবে। যদি একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হয়, তাহলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে তা বের করুন। কোনো ব্যাপার না, এটা মানে করাইছি, মানে পরবর্তী কোন রম্বসের ক্লাস এটা করাই দিচ্ছি আমার মনে হয়। রম্বসের যে অংশে গাণিতিক সমস্যা আছে সেখানে এটা করাইছি, তারপর আরেকবার দেখা দিচ্ছি। একটি বাহুর দৈর্ঘ্য 13, তাহলে রম্বসের একটি বাহু 13, তাহলে প্রত্যেক বাহু 13, একটা 13 মানে প্রত্যেকে 13। ওকে ফাইন। এবং একটি কর্ণের দৈর্ঘ্য 24, ধরলাম এই কর্ণটা 24, এই পুরোটা 24 হলে এই যে এইটুক 12। হ্যাঁ, তাহলে এইটুক 13, এইটুক 12, তাকান। হ্যাঁ, এখন আমাকে বলেন, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই যে আমি যে ভিন্ন কালার দিছি এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে এই কোণটা সমকোণ, সমকোণের 3 বাহুর অনুপাত 5, 12, 13 আছে কিনা? 5, 12, 13 দেখছেন? 5, 12, 13, তাহলে এইটা 13, এইটা 12, তাহলে এইটুক 5, এইটুক 5 হলে এইটুকু 5 হবে, কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এইটুক 5 হলে এইটুক 5, তাহলে এই পুরোটা কত, 10। তার মানে আরেকটা কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার। অঙ্ক করাই লাগবে না। আর আমি একটা সূত্র দেখাইছিলাম, রম্বসের কর্ণদ্বয়ের সাথে বাহুর সম্পর্ক d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার। এখান থেকে আপনি বের করতে পারবেন। এই d1 হচ্ছে একটা কর্ণ, মনে করেন এই d1 কর্ণ, এই যেটা 24 দেওয়া আছে, কত 24, তাহলে d1 স্কোয়ার মানে 24 স্কোয়ার। আর d2 মানে এটা বের করবেন, তাহলে d2 স্কোয়ার রেখে দেন। আর এই 4 ইন্টু a মানে কত, a কত দেওয়া আছে 13, 4 ইন্টু 13 স্কোয়ার, 24 স্কোয়ার 576 প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 4 গুণ 13 স্কোয়ার 169। তাহলে 576, d2 বের করবেন, তাহলে d2 রেখে দেন। আর এই 4 9 36, 4 6 24 আর 3 27, 4 আর 2 6, 676। আর এই 576 এর সাথে বিয়োগ হবে, তার মানে d2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। d2 স্কোয়ার 100 হলে d2 ইকুয়াল টু √100, আর √100 মানে হচ্ছে 10। যেভাবে করেন কোনো সমস্যা নেই, সবই করাইছি কিন্তু, তাই না? ওকে, তাহলে এগুলা ক্লিয়ার, হ্যাঁ এগুলা ক্লিয়ার, এখানে আর কোনো কিছু নাই। এখন আমরা চলে যাব হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সবই পড়াইছি, এখন হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। দেখেন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত গাণিতিক সমস্যা। এটা কোথায় আছে, কত নম্বর, একটু দেখে নিই কত নম্বর পেজে আছে। আপনারা পেজ নাম্বার বের করবেন 350 পেজের নিচে, একদম নিচে। আপনাদের কাছে বই আছে 350 পেজে একদম নিচে, এই যে সামান্তরিক 350 পেজে একদম নিচে আছে। দেখেন আমরা এখন শিখবো হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। হ্যাঁ, আচ্ছা, তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায় 3 ভাবে। সবাই একটু মনোযোগ দিবেন। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের মানে 3টা প্রচলিত সূত্র আছে, এই 3টা সূত্র দিয়ে আমরা অঙ্ক করি। হ্যাঁ, বইয়ে 3 ভাবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, মাথায় রাখবেন। নাম্বার 1, ধরেন এটা হচ্ছে একটা সামান্তরিক, আমি এবিসিডি সামান্তরিক আঁকাচ্ছি। এই সামান্তরিকের এই বাহুকে বলা হচ্ছে ভূমি। হ্যাঁ, আর এখানে উচ্চতা কত সামান্তরিকের, এই এডি কিন্তু উচ্চতা না, এটি আর একটা বাহু, সন্নিহিত আর একটা বাহু। উচ্চতা মানে হচ্ছে এর এই বাহুর ঠিক বিপরীত কোন একটা শীর্ষ থেকে এই বাহুর উপর লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে এর উপর লম্ব দূরত্ব, এটা হলো উচ্চতা। এটা দেওয়া থাকবে, দেওয়া না থাকলে বের করার মতো ইনফরমেশন দেওয়া থাকবে, ঠিক আছে? তাইলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। খুবই ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্র পরীক্ষা আসছে অনেকবার। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, এটা হলো মূল সূত্র, ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এটা হলো একভাবে। হ্যাঁ, এখন
আরো দুই ভাবে বের করা যায়। সেটা কি? তার মানে যদি সামান্তরিকের ভূমি দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যাবে। এটা হচ্ছে নাম্বার 1। 2 নম্বর ফর্মুলা হচ্ছে সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য এবং যে কোনো একটা কোণ। সামান্তরিকের দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, এইভাবে আসছে পরীক্ষায়। সামান্তরিকের সন্নিহিত দুই বাহু, সন্নিহিত দুই বাহু এবং এদের অভ্যন্তরীণ এদের অন্তর্ভুক্ত মানে বাহুদের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত যে কোনো একটি কোণ। একটি কোণ দেওয়া থাকলে এর ক্ষেত্রফল বের করা যাবে। এর ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে একটু দেখেন। সন্নিহিত দুই বাহু, তাকান, মনে করেন এটা একটা সামান্তরিক। হ্যাঁ, এবিসিডি সামান্তরিক। এই এবিসিডি সামান্তরিকের সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য, দুই বাহু মানে দুই বাহুর দৈর্ঘ্য, তার মানে এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। মনে করেন এটা হচ্ছে 10 সেন্টিমিটার, হ্যাঁ, এটা হচ্ছে 7 সেন্টিমিটার, আমি জানি না, আমি বলছি। এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত যে কোনো একটা কোণ, সেটা এই কোণ দেওয়া থাকলেও হবে, এই কোণ দেওয়া থাকলেও হবে। কারণ এই কোণ যদি দেওয়া থাকে ভাইয়া, এই কোণের সাহায্যে আমি এটা বের করে ফেলতে পারবো। কেন? কারণ আমরা জানি সামান্তরিকের পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমষ্টি 180। মনে করেন এটা দিয়ে আছে 120, তো এটা 60, তাই না? তাহলে যে কোনো একটা কোণ আর এই সন্নিহিত দুইটা বাহু দেওয়া থাকলে এই ক্ষেত্রফল বের করা যাবে। কিভাবে? সবাই মনোযোগ দিন, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে, অনেকে বোঝেই না যে এটা কেমনে করবো। দেখেন, সেটা হচ্ছে আপনি এদিকে তাকান, আপনি যে কোনো এই কর্ণটা যুক্ত করে দেন, এদিকে তাকান, এই কর্ণটা যুক্ত করে দিলেন। এখন এই সামান্তরিক কিন্তু দুইটা ত্রিভুজ হয়ে গেছে। এবং আমরা সবাই জানি যে সামান্তরিকের যে কোনো একটা কর্ণ সামান্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এখানে এই কর্ণ আঁকানো, তো এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে, এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ। তাহলে আমি যদি কোনোভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করি, তাহলে পুরোটার ক্ষেত্রফল চলে আসবে, কারণ এর ক্ষেত্রফল আর এই পাশের এইটুকের ক্ষেত্রফল আর এইটুকের ক্ষেত্রফল সমান। তাই এই ত্রিভুজের ক্ষেত্রফল কি বের করতে পারবেন না? এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল মনে আছে আপনাদের? একটা ত্রিভুজের, এ ধরেন এটা এবিসি ত্রিভুজ, হ্যাঁ, এই দুই বাহুর মান দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে কিভাবে? এই দুই বাহুর গুণফল ইনটু এই দুই বাহুর অন্তর্ভুক্ত এই কোণের সাইন, হ্যাঁ, তার মানে এসি সাইন থিটা, সামনে হচ্ছে হাফ, মনে আছে? হাফ এসি ইনটু সাইন থিটা। যে কোনো দুই বাহুর মান, হ্যাঁ, যে কোনো দুই বাহুর মান এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সূত্র কি? হাফ ইনটু ওই দুই বাহুর গুণফল ইনটু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সাইন থিটা। সাইন মনে আছে কিনা বলেন তো প্লিজ, কাইন্ডলি। এই ব্যাপারটা কি মনে আছে? এই ব্যাপারটা কি আপনাদের মনে আছে? হ্যাঁ, এরকম একটা অঙ্ক আছে, আমি দেখাচ্ছি কত নম্বরে। কই গেল? 209 নম্বর প্রশ্ন, 209 নম্বর প্রশ্ন। মনে আছে কিনা বলেন তো? মনে আছে? তাহলে এখন আমাকে বলেন, আমি যদি এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে যাই, যার এই দুই বাহুর মান দেওয়া আছে আর এই অন্তর্ভুক্ত কোণটা দেওয়া আছে, তাহলে তো সহজ, তাই না? তাহলে আমি এই ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এইটুকের ক্ষেত্রফল বের করতে পারবেন না? এইটুকের ক্ষেত্রফল বের করতে পারবেন না? কিভাবে? এটা তো একটা ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল এই দুই বাহুর গুণফল ইনটু সাইন এই কোণ, হাফ 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 ইনটু 10 ইনটু 7 ইনটু হচ্ছে সাইন এই কোণটা। এটা হচ্ছে এইটুকের ক্ষেত্রফল, এটাকে ডাবল করলেই তো পুরোটার ক্ষেত্রফল, তাই একে 2 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, এইটুকু হচ্ছে উত্তর। ক্লিয়ার? না বুঝলে বলতে হবে। তাহলে আমরা দেখেন, একটা সামান্তরিকের, দেখেন আমি একটু সূত্র লিখে দিচ্ছি। ধরেন এবিসিডি সামান্তরিক, এই এবিসিডি সামান্তরিকের এই বাহুর মান মনে করেন এ, এই বাহুর মান মনে করেন বি, আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে থিটা। যদি বলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত, মানে দুই বাহুর মান দেওয়া থাকবে এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, তাহলে এর ক্ষেত্রফল কেমনে বের করবেন? এরিয়া ইজ ইকুয়াল টু
এই দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল ইনটু এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সাইন মানে সাইন থিটা। এটা হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফল। এখন অনেকে বলে ভাই এটা কেমনে আসলো? এটা আসলে হচ্ছে এইভাবে। এবার প্রমাণ দেখেন, ছোট্ট করে আমি দেখা দিচ্ছি। এটা এবিসিডি সামান্তরিক, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, আর এই কোণ থিটা দেওয়া আছে। এর ক্ষেত্রফল কিভাবে এটা হয় তার জন্য আপনাকে এই কর্ণটা আঁকাতে হবে। এবার আপনাকে এই এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কেমনে বের করবেন? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু, যখন কোন ত্রিভুজের দুইটা বাহুর মান এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তখন সূত্র কি? হাফ ইনটু যে দুই বাহুর মান দেওয়া আছে সেই দুই বাহুর গুণফল ইনটু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সাইন মানে সাইন থিটা। তখন হাফ এবি সাইন থিটা। একে যদি আপনি 2 দিয়ে গুণ করেন, অতএব কারণ এইটুকের ক্ষেত্রফল আর এইটুকের ক্ষেত্রফল সমান, তাহলে এইটুকের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবেন না? অতএব এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এই ক্ষেত্রফল 2 দিয়ে গুণ, তাহলে হাফ ইনটু এবি সাইন থিটা ইনটু 2, এই 2 এ 2 কাটা, তাহলে এবি সাইন থিটা। এই যে এবি সাইন থিটা, খেয়াল করছেন বিষয়টা? ওকে, ঠিক আছে। এবার 3 নাম্বার, তাহলে 2টা ওয়ে দেখালাম ক্ষেত্রফল বের করার জন্য। 3 নাম্বার, 3 নাম্বারটা আসছে। 3 নাম্বারটা হচ্ছে যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত কোন শীর্ষ থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, একটি কর্ণের দৈর্ঘ্য দেখেন, একটি কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত শীর্ষ, যে কোনো বিপরীত শীর্ষ থেকে, হ্যাঁ, বিপরীত শীর্ষ হতে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকলেও ক্ষেত্রফল বের করা যাবে। দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। ঠিক আছে, আচ্ছা কিভাবে দেখেন, এটা একটা সামান্তরিক এবিসিডি সামান্তরিক। হ্যাঁ, কি বলছে এই একটা সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য কি কি দেওয়া থাকবে? একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য। এই যে একটি কর্ণের দৈর্ঘ্য, তো কোন কর্ণ? যে কোনো একটা কর্ণ। ধরেন আমি এসি কর্ণ দেওয়া আছে, এই যে ধরেন এই এসি কর্ণের দৈর্ঘ্য আমি ধরলাম ডি, এই এসি কর্ণের দৈর্ঘ্যকে ডি ধরলাম, এসি ইকুয়াল টু ডি আমি ধরে নিলাম। হ্যাঁ, এবং এই কর্ণের বিপরীত শীর্ষ, এখন এই কর্ণের বিপরীত শীর্ষ বলতে এটাও বোঝায় এইটাও বোঝায়, যে কোনো একটা দেওয়া থাকলেই হবে। এই কর্ণের বিপরীত শীর্ষ থেকে, তার মানে এই ডি বিন্দু থেকে বা বি বিন্দু থেকে, ধরলাম আমি ডি বিন্দু থেকে, বিপরীত শীর্ষ থেকে এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এই কর্ণের বিপরীত শীর্ষ ডি থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আবার বলছি, এর উপর অঙ্কিত লম্ব, তার মানে এমন ভাবে আঁকাতে হবে যেন এই কোণটা 90 হয়। এমন না যে মাঝ বরাবর এই কর্ণ বরাবর যাবে না, কারণ সামান্তরিকের ভাইয়া সামান্তরিকের কর্ণদ্বয় তো পরস্পরকে লম্বভাবে ছেদ করে না যে এই মাঝ বরাবর আঁকাবেন, এটা কি লম্ব হয়েছে না। এই একটা কর্ণ আর এর বিপরীত শীর্ষ থেকে এর উপর অঙ্কিত লম্ব এমন ভাবে আঁকাতে হবে যেন লম্ব হয়, এই মাঝ বরাবর যাবে না। মাঝ বরাবর যেত যদি এটা বর্গ হতো, তারপর হচ্ছে রম্বস হতো। হ্যাঁ, তাহলে এই ইনফরমেশনটুক দেওয়া থাকলেও ক্ষেত্রফল বের করা যাবে। কিভাবে? সবাই তাকান প্লিজ। আমরা তো একটা জিনিস জানি যে সামান্তরিকের যে কোনো একটা কর্ণ সামান্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে ভাগ করে, এটা কিন্তু আমরা জানি। তার মানে এখানে এসি কর্ণ আঁকানোর ফলে এখানে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, একটা হলো এ বিসি ত্রিভুজ আর একটা হচ্ছে এ ডিসি ত্রিভুজ, এবং এডিসি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে আমি কোনোভাবে যদি এই এডিসি ত্রিভুজ, আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি, এই এডিসি ত্রিভুজ, এই যে কোনোভাবে যদি আমি এই এডিসি ত্রিভুজ, এই যে এইটুক
এই যে এইটার ক্ষেত্রফল বের করতে পারি, তাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল চলে আসবে, রাইট রাইট। তার মানে আমার টার্গেট হচ্ছে এখন এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি, এদিকে তাকান, এদিকে ত্রিভুজের ক্ষেত্রফল হলো, এদিকে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, ধরেন এটা এবিসি ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই কি না? ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটাকে যদি ভূমি ধরেন, এদিকে তাকান, এটাকে যদি ভূমি ধরেন তাহলে উচ্চতা কত? যেটাকে ভূমি ধরছেন তার বিপরীত শীর্ষ থেকে এর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য, এটাকে বলে উচ্চতা, মনে আছে? তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে এখানে এইচ ধরলাম। তাহলে এই লম্বের দৈর্ঘ্য, এটাকে আমি এইচ ধরলাম। ওকে, এইবার আমাকে বলেন এখানে এডিসি ত্রিভুজ, আমি যদি একটু মুছে দিই তাহলে আরো ক্লিয়ার হবে। এইটুক মুছে দিলাম, এইটুক মুছে দিলাম। তাহলে এখানে যে এডিসি ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, আপনাকে যদি কেউ বলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, আপনি কি করবেন বলেন? আপনি লিখবেন না এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, কি লিখবেন বলেন তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে কর্ণ, এদিকে তাকান, এখানে এই ভূমি মানে কিন্তু ওই যে সামান্তরিক দেখাচ্ছিলাম এবিসিডি সামান্তরিক, তার কর্ণ, তার মানে ভূমি হচ্ছে এখানে ডি। উচ্চতা মানে যে উচ্চতা মানেই কিন্তু এই কর্ণের বিপরীত শীর্ষ থেকে এই কর্ণের উপর অঙ্কিত সেই লম্বের দৈর্ঘ্যটাই এখানে উচ্চতা। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে হাফ ইন্টু ডি ইন্টু কর্ণের উপর অঙ্কিত সেই লম্বের দৈর্ঘ্য, ক্লিয়ার? এটা কার ক্ষেত্রফল? এটা হচ্ছে এইটুকের ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলকে যখন আমি 2 দিয়ে গুণ করব তখন হয়ে যাবে এখানে যে সামান্তরিকটা ছিল, এই যে ঠিক আছে, এই ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে। তারপরে তাহলে এইটুক লিখছেন, তাহলে এখন লিখবেন অতএব এই লাইনের পরে লিখবেন অতএব এ বি সিডি সামান্তরিকের ক্ষেত্রফল। ইজ ইকুয়াল টু, এটাকে 2 দিয়ে গুণ, হাফ ইন্টু ডি ইন্টু এইচ, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা কেটে ডি ইন্টু এইচ থাকবে, কি থাকবে? ডি ইন্টু এইচ। তাহলে এটা হলো উত্তর। তার মানে হচ্ছে কোন একটা সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত শীর্ষ থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্য, যে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে সেই কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই কর্ণের বিপরীত শীর্ষ থেকে যে লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে সেটা গুণ করলে হয়ে যাবে। এবার বুঝছেন কিনা বলেন কাইন্ডলি। এবার কি বোঝা গেছে? এবার প্লিজ একটু রেসপন্স করেন তো। তিন ভাবে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবো, 3 ভাবে, 3টা ভিন্ন ওয়েতে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যাবে। আমি 3টাই দেখা দিছি। হ্যাঁ, প্লিজ একটু রেসপন্স করতে হবে। 3টা, একটা হলো ভূমি ইন্টু উচ্চতা, আর একটা হচ্ছে সন্নিহিত 2 বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলেও হবে, আর একটা হচ্ছে যে কোনো একটা কর্ণ এবং কর্ণের বিপরীত শীর্ষ থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ক্লিয়ার? ক্লিয়ার হলে আমি পরবর্তী স্টেপে যাব। এবার গাণিতিক সমস্যা সমাধান করাবো। দেখেন 199 নম্বর প্রশ্ন বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? সূত্র পরীক্ষায় আসে সরাসরি। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? সূত্র ভূমি ইন্টু উচ্চতা। এই যে ভূমি ইন্টু উচ্চতা, ডি নাম্বার অপশন ইজ রাইট, ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। আচ্ছা দেখেন, সামান্তরিকের ভূমি 4 ফুট, ভূমি 4 ফুট, উচ্চতা 3 ফুট হলে ক্ষেত্রফল কত? ভূমি 4 ফুট, উচ্চতা 3 ফুট, তাহলে সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 3 4 12, 3 4 12। ওকে, নেক্সট। একটি সামান্তরিকের ক্ষেত্রফল 3.9 বর্গ সেন্টিমিটার এবং ভূমি 2.6 সেন্টিমিটার হলে উচ্চতা কত? দেখেন এবার কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে, বুঝতে হবে। এবার দেওয়া আছে এরিয়া, ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, এবার উচ্চতা চাইছে, নো প্রবলেম। আমরা কি জানি? এরিয়া ইকুয়াল টু কি? ভূমি ইন্টু উচ্চতা। এরিয়ার মান দেওয়া আছে 3.9, তাহলে এরিয়া এটার মান হচ্ছে 3.9, ভূমির মান দেওয়া আছে 2.6, আর উচ্চতা বের করবো, এই উচ্চতাকে আমি x ধরলাম x। তাহলে উচ্চতা যেহেতু বের করবেন, তাহলে এই উচ্চতাকে x ধরছি, তাহলে x কে রেখে দেন আর এইগুলো বাকি এই পাশে পার করেন। তাহলে এই পাশে 3.9, এই 2.6, এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু x। উপরে দশমিকের পরে 1 ঘর, নিচে দশমিকের পরে 1 ঘর, তাহলে দশমিক তুলে দেন। তাহলে উপর হচ্ছে 39, নিচে হচ্ছে 26, ইজ ইকুয়াল টু x। 13 দিয়ে কাটা যায়, 13 দুগুণী 26, 3 13 39, তাহলে x ইকুয়াল টু কত? উপরে 3, নিচে 2, 3/2 মানে হচ্ছে 1.5, 1.5, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1.5। ক্লিয়ার?
1.5। নেক্সট, একটি সমান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। দেখেন, দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? সমান্তরিকের পরিসীমা চাইছে, তাকান। সমান্তরিকের পরিসীমা, সমান্তরিকের পরিসীমা, পরিসীমা মানে কিছুই না, পরিসীমা মানে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এটা যদি এবিসিডি সমান্তরিক হয়, তাকান, এবিসিডি সমান্তরিক হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ হবে, এটা যদি বি হয় তাহলে এটা বি হবে, কারণ বিপরীত বাহুদের পরস্পর সমান এবং সমান্তরাল। এখন এই 4 বাহুর দৈর্ঘ্য যদি যুক্ত করেন তাহলে এইটা এ আর এইটা এ যোগ করলে হবে 2a, এইটা বি আর এটা বি যোগ করলে হবে 2b, তাহলে 2a প্লাস 2b, এটা হচ্ছে পরিসীমা। এখন এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু এ প্লাস বি, ব্যাস। আর এই এ বি হচ্ছে সন্নিহিত বাহু, তাহলে সমান্তরিকের পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, মানে ওই আয়তক্ষেত্রের পরিসীমার মতোই, হ্যাঁ, 2 ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাহলে সমান্তরিকের পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি। এ আর বি কি? এ আর বি হচ্ছে সন্নিহিত দুই বাহু, ঠিক আছে। তাহলে পরিসীমা চাইছে, তাহলে পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, এ বি হচ্ছে সন্নিহিত দুই বাহু, সন্নিহিত দুইটি বাহু, একটা 7 একটা হচ্ছে 5, তাহলে 2 ইন্টু, এটা হচ্ছে 7 এটা হচ্ছে 5, তাহলে 2 ইন্টু 7 5 12 কত? 12 2 24, তাহলে উত্তর হচ্ছে 24। ওকে, 24। জি, একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 3 ইঞ্চি এবং প্রস্থ 2 ইঞ্চি হলে পরিসীমা কত? এখানে কিন্তু চতুর্ভুজ বলে দিছে আর দৈর্ঘ্য প্রস্থ বলে দিছে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিছে মানে আপনাকে আয়তক্ষেত্র বিবেচনা করে অঙ্কটা করতে হবে। এখানে বলা নাই অবশ্যই, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বলাতে হ্যাঁ আয়তক্ষেত্র বিবেচনা করে অঙ্কটা করতে হবে। তাহলে দৈর্ঘ্য 3 ইঞ্চি, প্রস্থ 2 ইঞ্চি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আমাদের জানি পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 3 দুগুণি 3 আর 2 কত? 5, 5 দুগুণি 10, তাহলে আমাদের উত্তর হচ্ছে 10। উত্তর কত? 10। আচ্ছা, এটা কত? আচ্ছা, এখানে একটু ভুল আছে, অপশনগুলো একটু ভুল আছে, বুঝছেন? অপশন একটু ভুল আছে, একটু দেখেন, এখানে একটু খেয়াল করেন। এই যে বর্গ ইঞ্চি আছে, এই বর্গ ইঞ্চি হবে না, হ্যাঁ, পরিসীমার একক হচ্ছে ইঞ্চি বা মিটার বা সেন্টিমিটার। বর্গ মিটার, বর্গ ইঞ্চি এগুলো হচ্ছে ক্ষেত্রফলের একক, এই বর্গ কথাটা মিসিং হবে না, হ্যাঁ, এটা ভুলে আসছে মনে হয়। ক্ষেত্রফল যদি চাইতো, এখানে পরিসীমা আছে, যদি ক্ষেত্রফল চাইতো তাহলে 3 গুণ 2 ইকুয়াল টু 6 বর্গ ইঞ্চি হতো, তখন বর্গ ইঞ্চি, এই যে এটা উত্তর হতো। এটা একটু বুঝেন প্লিজ, খেয়াল রাখেন, এটা ভুল হয়েছে, হয় আমার ভুল হয়েছে, না হলে বইয়ে ভুল ছিল, যেকোনো। যদি পরিসীমা চায় তাহলে 10 ইঞ্চি উত্তর, হ্যাঁ, আর যদি ক্ষেত্রফল চায় তাহলে 6 বর্গ ইঞ্চি। আশা করি বুঝছেন। নেক্সট, একটু কারেকশন হবে এখানে, আমি একটু ভুলটা দেখা দিচ্ছি, ভুল আছে 206 নাম্বারে। আচ্ছা, আমি যাই, কোশ্চেন যাইতে যাইতে ভুল বের হবে, সমস্যা নেই। এবিসিডি সমান্তরিকের এবি ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং ডি বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার। বোঝার চেষ্টা করেন প্লিজ। তাহলে সমান্তরিকটির ক্ষেত্রফল কত? দেখেন ভাইয়া, এবিসিডি সমান্তরিক, এ বি সি ডি সমান্তরিকের এবি 12 সেন্টিমিটার, এবি মানে যেটা 12, এবং ডি বিন্দু থেকে, ডি বিন্দু মানে এটা, ডি বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব, ডি বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব মানে এই যে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। সরাসরি বলতেছে না যে এটা হলো ভূমি, এটা হলো উচ্চতা, বুঝে নিতে হবে। উচ্চতা মানেই হচ্ছে এই ভূমির বিপরীত শীর্ষ থেকে ভূমির উপর লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটাই উচ্চতা। বইয়ে উত্তর 14 দেওয়া আছে, 203। আচ্ছা, 203 উত্তর ভুল আছে, 14টা ভুল আছে, এটা ভুল আছে, কারেকশন করবেন, ভুল আছে। উত্তর হয় 10 ইঞ্চি অথবা 6 বর্গ ইঞ্চি। যদি পরিসীমা চায় তাহলে 10 ইঞ্চি, যদি এটা ক্ষেত্রফল চাইতে তাহলে 6 বর্গ ইঞ্চি, ব্যাস। আপনি এটা উত্তর দেওয়া থাকলে ভুল আছে, একটু কারেকশন করবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আসলে ইনডিরেক্টলি কি দেওয়া আছে? ইনডিরেক্টলি ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল মানে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 6, 6 12 কত? 72। সমান্তরিকের ক্ষেত্রফল 72, আবার সেন্টিমিটার দেওয়া, কি অবস্থা ভাই!
204। এটা সেন্টিমিটার হবে না, এটা হবে বর্গ সেন্টিমিটার। কারেকশন প্লিজ, 204 নাম্বার একটু কারেকশন করবেন, আমি দেখা দিচ্ছি মিস্টেক গুলা। আচ্ছা একটু কারেকশন হবে, এই যে 72 সেন্টিমিটার আছে, ক্ষেত্রফলের একক তো সেন্টিমিটার না, বর্গ সেন্টিমিটার, এখানে বর্গ সেন্টিমিটার একটু লিখে নিন। হ্যাঁ, বর্গ সেন্টিমিটার। আচ্ছা এখানে এটাতে একটু ভুল আছে, 205 নাম্বার, 205 না 206 সমস্যা আছে, আমি বলে দিচ্ছি 5 ঠিক আছে। একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120, ওকে, একটি কর্ণের দৈর্ঘ্য 24, কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? বুঝছেন এটা কোন সূত্র থেকে আসছে, কি কি দেওয়া আছে? আমরা আগে সামান্তরিকটা আঁকাই, যে একটা সামান্তরিক এবিসিডি সামান্তরিক নাম দিলাম। এই এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল মানে পুরোটার এরিয়া, এরিয়া হচ্ছে 120, তাহলে এরিয়া এটা 120, ওকে ফাইন, ওকে ফাইন। একটি কর্ণের দৈর্ঘ্য 24, মানে এই যে এটা হলো 24, অঙ্কে চাইছে কর্ণটির বিপরীত শীর্ষ, তাহলে এই কর্ণের বিপরীত শীর্ষ মানে এইটা, এই বিপরীত শীর্ষ থেকে এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটাকে আমরা এইচ ধরলাম, বুঝছেন? তাহলে আমরা এইভাবে কি সূত্রে কি ছিল, যদি কোনো সামান্তরিকের একটা কর্ণ দেওয়া থাকে এবং কর্ণের বিপরীত শীর্ষ থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন সূত্র কি ছিল? এই কর্ণের দৈর্ঘ্য ইন্টু হলো এই লম্ব উচ্চতা, আর এই এরিয়ার মান দিয়ে আছে 120 ইজ ইকুয়াল টু 24 ইন্টু এইটাই বের করতে বলছে। তাহলে 24 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই 24 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 24 দিয়ে 5 বার যায়, যদি সরাসরি না পারেন তাহলে 12 দিয়ে কাটেন, 12 দিয়ে কাটেন বা 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা হচ্ছে 12 দুগুণে 24, 60 দুগুণে 120, এই 12 দিয়ে 60 যাবে 5 বার, 5 বারোতে 60, তাহলে এইচ ইকুয়াল টু 5, এইচ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এই যে উত্তর, এই নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, একটি সামান্তরিকের ভূমি ও উচ্চতা যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফলের অর্ধেক কত বর্গ সেন্টিমিটার? ক্ষেত্রফলের অর্ধেক চাইছে, ক্ষেত্রফলের অর্ধেক, ক্ষেত্রফল চাইনি কিন্তু ক্ষেত্রফলের অর্ধেক, ভূমি উচ্চতা দেওয়া আছে। এখন এরিয়া ইকুয়াল টু কি? এরিয়া ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা, এরিয়া ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির মান দেওয়া আছে হচ্ছে 20, উচ্চতা 10, তাহলে 200 বর্গ সেন্টিমিটার। এটা হলো পুরো ক্ষেত্রফল, কিন্তু অঙ্কে পুরো ক্ষেত্রফল চাইনি, ক্ষেত্রফলের অর্ধেক, তাই এই ক্ষেত্রফলকে 200 কে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তার মানে উত্তর হচ্ছে 100। এই প্রশ্নের উত্তর 100। ভুল আছে বইয়ে 50 দেওয়া আছে, মেবি কারেকশন করবেন, বইয়ে মেবি 50 দেওয়া আছে। কত নাম্বার? 206, আমি দেখে দিচ্ছি, 206 এর বি নাম্বার অপশন দেওয়া আছে, ভুল আছে, কারেকশন করবেন, সি হবে 100। হ্যাঁ, নেক্সট, একটি সামান্তরিকের দৈর্ঘ্য উচ্চতার 3 গুণ এবং ক্ষেত্রফল 2700 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত? কোনো সমস্যা নাই, কি চাইছে? দৈর্ঘ্য উচ্চতার 3 গুণ, দৈর্ঘ্য উচ্চতার 3 গুণ, তাহলে উচ্চতা x, আর দৈর্ঘ্য ধরবেন 3x, তাই না? দৈর্ঘ্য মানেই ভূমি, দৈর্ঘ্য মানেই ভূমি, বুঝছেন? দৈর্ঘ্য উচ্চতার 3 গুণ, তাহলে এরিয়া ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে এরিয়ার মান দিয়ে আছে 2700, তার মানে এটা হচ্ছে 2700, ভূমির মান হচ্ছে 3x, উচ্চতা হচ্ছে x, তাহলে 2700, এই 3 এই পাশে গুণ আছে, নিচে এই পাশে ভাগ হবে, আর x আর x মিলে x স্কয়ার। তাকান, এদিকে চাইছে কি? উচ্চতার মান। তাহলে উচ্চতা আপনি কি ধরছেন? x ধরছেন, তাহলে উচ্চতা বের করা মানে x বের করা, তার মানে এটাকে ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে, তাই x এক পাশে রেখে দিব, বাকি সব এক পাশে পার করে দিব। এই 3 দিয়ে 27 এর মধ্যে যাবে 9 বার, আর 2টা শূন্য, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 900, তাহলে x ইকুয়াল টু রুট 900, রুট করলে প্লাস মাইনাস দিবেন, কিন্তু উচ্চতার মান মাইনাস হতে পারে না, তাই মাইনাস না দিয়ে শুধু প্লাস মানটা নেবেন, 900 রুট 30, তাহলে উত্তর হচ্ছে 30, উত্তর হচ্ছে 30। ক্লিয়ার? নেক্সট, খুবই সিম্পল, একটি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং পরিসীমা 80 সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? দেখেন, একটি বাহুর দৈর্ঘ্য 15, পরিসীমা 80, পরিসীমা 80, অপর বাহুর দৈর্ঘ্য চাইছে। এখন আমরা কি জানি? আমরা জানি যে পরিসীমা ইকুয়াল টু, এখানে দিয়েছে একটি বাহুর দৈর্ঘ্য মানে এর মান 15, অপর বাহুর দৈর্ঘ্য চাইছে মানে b চাইছে, বুঝছেন? তাহলে পরিসীমা ইকুয়াল টু কি? 2 × a + b।
এই পরিসীমার মান 80 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এর মান 15, বির মান বের করতে হবে, রেখে দেন। এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করেন। এই 2 দিয়ে 80 কে কাটলে 40 একবারে, হ্যাঁ এই 2 দিয়ে 80 40 বার যায়। আর আপনি যদি 2 এই পাশে এনে ভাগ করেন তাহলে আরেক লাইন লিখতে হবে, তাই একবারে করে দিচ্ছি। 15 প্লাস বি, এই 15 যোগ আছে এই পাশে বিয়োগ করেন, তাহলে 40 মাইনাস 15 ইজ ইকুয়াল টু বি। 40 থেকে 15 গেলে 25, তার মানে বির মান 25। বির মান 25, সি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট। একটি সামান্তরিকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো একটা প্রশ্ন। হ্যাঁ দেখেন, একটি সামান্তরিকের বাহুদ্বয় 16 মিটার এবং 8 মিটার, এদের অন্তর্ভুক্ত কোণ। সামান্তরিকের বাহুদ্বয়, দুইটা বাহু দেওয়া আছে এবং এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30। সামান্তরিকটির ক্ষেত্রফল কত? তাহলে আগে চিত্র আঁকাবেন। এটা একটা সামান্তরিক, 16 আর 8, এটা 16 এটা 8 সন্নিহিত বাহু, আর এই কোণটা 30। বলছে এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি করব? আমরা পুরো সামান্তরিকের ক্ষেত্রফল যদি সূত্র মনে না থাকে তাহলে প্রথমে আপনি ত্রিভুজ বানিয়ে নেবেন, ত্রিভুজ বানায়ে এটার ক্ষেত্রফল বের করবেন, তারপরে 2 দিয়ে গুণ করবেন। এখন আপনি আমাকে বলেন, আপনি যদি এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কি? এই যে 2 বাহুর মান দেওয়া আছে, তাহলে 2 বাহুর মান দেওয়া থাকলে হাফ ইন্টু ওই 2 বাহুর মান ইন্টু এই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ এই 30 তার সাইন, তার মানে সাইন 30। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু 16 ইন্টু 8 সাইন 30 এর মান হচ্ছে হাফ। এই যে এইগুলা মান না জানা থাকলে তো বিপদ। হ্যাঁ, কেন ত্রিকোণমিতি পড়াইছে আগে, দেখছেন কোথায় কি কাজে লাগবে তার কোনো ঠিক নেই। 4 দুগুণী 8, 2 দুগুণী 4, এই 2 আর 16 গুণ করলে 16 দুগুণী 32, তাহলে উত্তর হচ্ছে 32। 32 উত্তর না, 32 হলে যে এইটুকের অপশন হিসেবে 32 আছে, ধরা খাবেন কিন্তু। পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে, তাই 32 কে 2 দিয়ে গুণ। তাহলে অতএব এটা তো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে অতএব এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এবিসিডি এর ক্ষেত্রফল 32 গুণ 2 ইজ ইকুয়াল টু 64। 64, তাহলে উত্তর 64, এ নাম্বার অপশন ইজ রাইট। অঙ্ক শেষ। হ্যাঁ, এইখানে আপনাদেরকে আমি একটা সতর্কতার কথা বলবো। এই প্রশ্নটাই সবাই একটু তাকাবেন প্লিজ, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, নাহলে কিন্তু বিপদ, খুবই বিপদে পড়ে যাবেন। এই প্রশ্নটাই যদি শুধু পরীক্ষক এখানে বলে দিত এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 না দিয়ে বলে দিলে 150 ডিগ্রি, ব্যাস অনেকে ধরা খেয়ে যাবে। কি রে ভাই বললো 150 ডিগ্রি, তাহলে এই প্রশ্নটা এইভাবে আসলো, কিন্তু উত্তর সেম হবে। কিন্তু অনেকে ধরা খাবে কোথায় আমি বলে দিচ্ছি, চিত্রটা আঁকায় দেখা দিচ্ছি। এই যে এবিসিডি সামান্তরিক, এটা হলো 16, এটা হলো 8, আর এই কোণটা 150। তখন তো ভাইয়া আপনি যদি এই ত্রিভুজাকে, হ্যাঁ হ্যাঁ এই যে এবিসি ত্রিভুজের, এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, হ্যাঁ হাফ ইন্টু এই বাহু 2 বাহুর মান, এই বাহু 16, এই বাহু 8 ইন্টু এই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ সাইন 150। ধরা খাবেন এখানেই সাইন 150 ডিগ্রি মান আপনি জানেন না, বেশিরভাগ লোকই জানে না। কেন? কারণ আমরা 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো শিখছি, পরবর্তী মানগুলো শিখি নাই। লাগে না সাধারণ গণিতে সাধারণত লাগে না। তো সাইন 150 এর মান তো জানেন না, তখন মনে করেন আরে আমি তো এটা পারবো না। এই ভুল করা যাবে না। আরে ভাইয়া এই কোণটা যদি 150 হয়, এই কোণটা 30, কারণ এটা তো সামান্তরিক, তাই কিনা? সামান্তরিকের পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তো আপনি জানেন। তো 150 নিলে তো অঙ্ক পারবেন না, কারণ সাইন 150 এর মান জানেন না। এটা 150 হলে এটা 30, আপনি ওই 150 না নিয়ে 30 নিয়ে কাজ করবেন। এদিকে তাকান, তখন আপনি 150 দেওয়া থাকলেও আপনি 150 না নিয়ে এটা 30, এই 30 নিবেন, আর এইটা 16, আর এইটা 8, মানে এর বিপরীত হবে এটা 8। তারপর আপনি এই ত্রিভুজ নিয়েই কাজটা করবেন। আমার কথা কি বুঝছেন? তার মানে 150 দেওয়া থাকলেও আপনি 150 ডিগ্রি কোণটা নিবেন না। আপনি 150 এর মান জানেন না, সাইনের 30 এর মান জানেন, তো এই কোণটা না নিয়ে এটা নিয়ে আপনি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করবেন। আমার কথা কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যে 150 ডিগ্রি দেওয়া থাকলে, মানে সোজা কথা, এই কোণ না দেওয়া থাকে এই কোণ দেওয়া থাকলে কি করতে হবে? এই কোণ নিব না, 180 থেকে এটা বাদ দিয়ে এই কোণটা নিয়ে অঙ্কটা করব। তাহলে সামান্তরিক এখানে সমাপ্ত। হ্যাঁ, এরপরে আমাদের আছে র্যান্ডম প্রবলেমস। রাত 11টা, আজকে রাত 11টায় আমরা
আজকে রাত 11টায় আমরা র্যান্ডম প্রবলেমস সলভ করব। হ্যাঁ, র্যান্ডম প্রবলেমস, এই সামান্তরিকের মনে হয় 30 না কয়টা আছে দেখি তো, না মাত্র 17টা র্যান্ডম প্রবলেমস শেষ করে আমরা বৃত্ত শুরু করে দিব। আজকে বৃত্ত শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো আপনারা চতুর্ভুজের সবকিছু প্র্যাকটিস করা শুরু করে দেন। চতুর্ভুজ সমাপ্ত, শুধু ত্রিভুজের এখন একটা জিনিস বাকি আছে, ত্রিভুজের সর্বসমতা। আমি পড়াই দিব, টেনশন করেন না, আমার মাথায় আছে কি কি বাদ আছে, পড়াবো। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভ সকাল।